আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আসলে একটু নামাজটা পড়ে নিলাম, যে কারণে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে স্যার। এদিকে আমরা দেখি আমার পড়ে যাচ্ছে। সো আমরা গত ক্লাসে কয়েকটা অঙ্ক দেখছিলাম মনে হয়, হাইলো মেথড আর হচ্ছে রিগ্রেশন। এই চ্যাপ্টারটা বেসিক্যালি আপনার স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স এই টাইপের টুলস গুলো বেশি, এগুলোকে ইকোনোমেট্রিক্সে বলা হয়। সো হাইলো মেথড আর ইয়ে নিয়ে মনে করো কোশ্চেন না, রিগ্রেশন নিয়ে। আমরা দেখছিলাম গত ক্লাসে যে ফরকাস্টটা হচ্ছে, forecasts are actually inevitable or vital for the preparation of budget, and we may forecast the volume or quantity of sales and output or production. Then sales revenue, that is selling price per unit or total sales revenue, and fixed cost and variable cost. আর বিশেষ করে কাদের জন্য এটা দরকার, কন্টিনিউয়াসলি লাগবে, রেগুলারলি কাদের জন্য লাগে, বিশেষ করে যারা আপনার ফিড ফরওয়ার্ড কন্ট্রোল যারা করে থাকে তাদের জন্য this forecasting is a must for a company that is using feed forward control. Basically they have to forecast on a regular basis frequently. Forecasting করতে গেলে সবথেকে জনপ্রিয় মেথড যেটা, সেটা হচ্ছে হাইলো মেথড, দেন রিগ্রেশন, দেন টাইম সিরিজ। সো এইগুলোর ডেফিসিয়েন্সি বা অ্যাডভান্টেজেস জানলে আমাদের জন্য সুবিধা। হাইলো মেথড আপনারা জানেন বেসিক্যালি এটা ইউজ করা হয় হচ্ছে কিসের জন্য, to segregate semi-variable cost or semi-fixed cost or mixed cost into fixed and variable elements, যেটা আমরা গত ক্লাসে অ্যাপ্লাই করে দেখাইছি। সো সেমি-ভেরিয়েবল বা সেমি-ফিক্সড বা মিক্সড কস্টকে আমরা যদি ফিক্সড এবং ভেরিয়েবল এই দুই এলিমেন্টসে আলাদা করতে চাই, then we have to apply this Hilo method. Change in cost divided by change in activity, এইভাবে আমরা ভেরিয়েবল কস্টটা বের করতে পারি। অর্থাৎ আরো ডিটেইলস যদি বলি তাহলে হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট লেভেলের কস্ট বাদ দেব, হাইয়েস্ট অ্যাক্টিভিটি থেকে লোয়েস্ট লেভেলের অ্যাক্টিভিটি বাদ দেব। আর ভেরিয়েবল কস্ট পেয়ে গেলে আমরা টোটাল মিক্সড কস্ট থেকে আমরা কি করতে পারি, টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ পার ইউনিট ভেরিয়েবল কস্টকে ইউনিট দিয়ে গুণ করতে পারি, হাই অথবা লো যে কোনো একটা লেভেল নিয়ে। এইভাবে আমরা ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বের করতে পারি, যেটা আমরা গত ক্লাসে অ্যাপ্লিকেশন দেখছি एग्जांपल 1। এটা নিয়ে মনে হয় কারো কোশ্চেন নাই, কারণ আমরা প্রথম চ্যাপ্টারে এটা শিখছিলাম। সেকেন্ড হচ্ছে যে রিগ্রেশন অ্যানালিসিস। সো হাইলো মেথড শিখলে আবার রিগ্রেশনের কি প্রয়োজন? প্রবলেমটা হচ্ছে যে হাইলো মেথডের ড্রব্যাকস হচ্ছে যে দিস মেথড কনসিডারস অনলি টু লেভেল অফ অ্যাক্টিভিটি, দ্য হাইয়েস্ট ওয়ান এন্ড লোয়েস্ট ওয়ান। অর্থাৎ হাইয়েস্ট অবজারভেশনটা আমরা নিচ্ছি বা অ্যাক্টিভিটিটা আমরা কনসিডার করি এবং লোয়েস্টটা, কিন্তু মাঝখানে বিটুইন দা টু এক্সট্রিমই আমাদের যে অবজারভেশন গুলো থাকে, দিজ আর অ্যাকচুয়ালি ওভারলুকড অর ইগনোরড ইন দা হাইলো মেথড। সো যাতে করে আমরা প্রত্যেকটা অবজারভেশন, আমাদের যে সিরিজ বা আমাদের যে ডেটা আছে, মনে করেন 1 year data বা 10 years data বা 12 months data, to consider all the data, all the observations in the model, we can use regression analysis instead of
হাইলো মেথড। তো রিগ্রেশনও আপনারা এটাও দেখানো হয়ে গেছে, আপনারা জানেন রিগ্রেশনের ফর্মুলা y is equal to a plus bx, এ আমরা বের করি y অ্যাভারেজ মাইনাস b ইনটু x অ্যাভারেজ, b টা আমরা বের করি স্ট্যাটিস্টিক্যালি, যেটা একটা এক্সাম্পলে দেখাইছিলাম। এই টেবিলটা করতেও পারেন, টেবিলটা না করলেও সমস্যা নেই, কারণ এই টেবিলের ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। তারপর আমরা দেখাইছিলাম যে কিভাবে b এর মানটা আমরা টেবিল থেকে নিলে অথবা কোশ্চেন থেকে ভ্যালুগুলো নিয়ে বসাই দিলে আমরা b এর মান পেয়ে যাই, আর b এর মানটা আবার ইকুয়েশনটা বসাই দিলে আমরা a এর মান পেয়ে যাচ্ছি। সো এইভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এটার আমরা ব্যাখ্যা শিখছিলাম যে আমাদের ম্যাথটা ছিল যে অ্যাডভার্টাইজিং এবং সেলস এর ভিতর রিলেশনশিপ। সো আমরা এক্সপ্লেনেশন বলছিলাম, আমাদের মনে আছে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? মনে আছে কারো? কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিভাবে বুঝবো? বলেন, অ্যাডভার্টাইজিং কি সেলস এর উপর ডিপেন্ড করে না সেলস অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করে? Sales to advertisement. হ্যাঁ, Sales on advertisement. Sales Right. depends Sales on on- advertisement. তাহলে সেলসটা ডিপেন্ড করে, তাহলে সেলস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর অ্যাডভার্টাইজিং কি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? রাইট। সো এখানে আমি আরেকটু জিনিস আপনাদের শেখাইতে চাই, একটু এটা যেহেতু হয়ে গেছে, তো আমরা এটার এক্সপ্লেনেশন এইভাবে করছিলাম যে এক্সপ্লেনেশনটা এমন ছিল আমাদের যে যদি অ্যাডভার্টাইজমেন্ট নাও দিই তবুও কত বিক্রি হবে? 300K, অর্থাৎ $3 লাখ বিক্রিতে 3টা শূন্য অমিট, যেহেতু আমাদের কোশ্চেনে ছিল, এই যে 3টা শূন্য যেহেতু বাদ দেওয়া ছিল, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমরা কি বললাম যে if there is no advertising expenditure incurred by the company then it will be able to sell for $3 লাখ। আর প্রতি $1 অ্যাডভার্টাইজিং দিলে $5 করে সেলস বাড়বে, 5 টাইমস। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাখ্যা ছিল, এবং এই ব্যাখ্যা দিয়ে আমরা শিখছিলাম যদি আমরা বিভিন্ন লেভেল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইউজ করি তাহলে কিভাবে সেলসটা তার ইফেক্ট। আচ্ছা, এইখানে প্রবলেম হচ্ছে যে এই মডেলটায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা বলতে পারবেন? খুবই সিম্পল, ওয়াই ডিপেন্ড করবে কিসের উপরে? এক্স এর উপরে। এক্স এর উপরে। তাহলে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কনসিডার দুইটা করলাম? হবে স্যার। হ্যাঁ, স্যার আপনি কি আমি শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি। কয়টা সেলস এর ইফেক্ট কয়টা ভেরিয়েবলের উপরে দেখলাম আমরা? স্যার এক্স এর উপরে একটা, জাস্ট একটা। যেমন এখানে সেলস এর ইমপ্যাক্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের ইফেক্টটা সেলস এর উপরে কি হবে? একটা ভেরিয়েবল দেখলাম, কিন্তু সেলস কি শুধু অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করে? না স্যার। তার স্যার ফিক্সড কস্টের তো থাকবে স্যার এখানে। কস্টের উপর ডিপেন্ড করবে, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, তারপরে কাস্টমারদের ইনকামের উপর ডিপেন্ড করবে, কাস্টমারদের ফ্যাশন টেস্ট, এজ, তাদের হচ্ছে রেস, তাদের কোন ক্লাসে তারা সোসাইটিতে ইয়ে করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাই না? মাল্টিপল ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দ্য সেলস, তাই না? তো তাহলে যদি আপনার ফ্যাক্টর 5টা 10টা চলে আসে তখন আপনি কি করবেন? তখন তো বিপদ, তখন তো এই রিগ্রেশন দিয়ে কাজ হবে না। এটা হচ্ছে আমাদের লিমিটেশন পড়াশোনার। সো হোয়াট ক্যান আই ডু দেন? তখন আমরা কি করতে পারি? তখন আমি আপনাদের একটা দেখাই, যদি এখন হয়তো পুরোটা আমি করতে পারবো না, যেহেতু আমাদের কোর্স আগে শেষ করতে হবে, এরপরে যদি কেউ ইন্টারেস্টিং হয় তখন আমি দেখাবো। তখন যেটা করা যেতে পারে, আমরা এটা আমাদের সিলেবাসে মনে হয় নাই সম্ভবত। আর আপনি কি এরকম বলতেছেন যে সেলস মানে ওয়াই হচ্ছে একটা দেয়া থাকবে আর এক্স হচ্ছে 2-3টা দেয়া থাকবে, মানে পাশাপাশি এক্স একটা থাকবে কিনা আমি জানি না, বাট বাস্তবে তো থাকে, তাই না? স্যার বাস্তবে তো ওইরকম আমরা হলে
বাস্তবে তোমরা বুঝতে পারছি যে there are many factors, there are several factors that are responsible or that affect sales, তাই না? Sales volume, sales revenue or sales price, এটা ঠিক কিনা? স্যার বাস্তবে তো আপনি একটা ফ্যাক্টর দিয়ে পারবেন না, পারবেন? পারবেন না। যেমন ধরেন আমার একটা পেপার দেখেন, এই দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি, এটার শেয়ার প্রাইসের মুভমেন্টের জন্য দায়ী কিনা। এটা একটা পেপার যে মানে আসলে শেয়ার প্রাইস মুভ করে কেন, আইদার ইনক্রিজ অর ডিক্রিজ, এটা কি রিপোর্টিং কোয়ালিটি দেখে মানুষ, এটা কোম্পানির রিপোর্টিং কোয়ালিটি ভালো হলে তাদের রিপোর্টটা রিলাই করে বিশ্বাস করে শেয়ার প্রাইস মুভমেন্টটা হয়, যে একটা কোম্পানির রিপোর্টিং কোয়ালিটি ভালো, কাজেই তারা সবকিছু ট্রান্সপারেন্টলি দেখায় এবং তাদের যদি প্রফিট ভালো হয় তাহলে তাদের শেয়ার প্রাইসে মুভ করা উচিত। তো শেয়ার প্রাইস মুভমেন্ট তো শুধু রিপোর্টিং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে না, করে কি অনেক আছে রিপোর্টিং দেখে না তারপরেও শেয়ার কেনা বেচা করে না, আছে কিনা? জি স্যার। তো এখানে কিন্তু দেখেন আমার ওয়াই হচ্ছে শেয়ার প্রাইস, ডিপেন্ড করে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শেয়ার প্রাইস মুভমেন্ট কিসের উপর ডিপেন্ড করে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি, তাই তো? এটা তো সবাই বুঝছেন, তাই না? স্যার ওটাই বুঝলাম। আমি কিন্তু এটা একটু প্র্যাকটিক্যালি, আমার আর্টিকেল দেখানোর জন্য না, আমি প্র্যাকটিক্যালি একটু বোঝানোর জন্য যে আসলে আপনি যখন when you are confronted or when you face several variables that are actually affect your sales, then how should you deal with those factors? এটার জন্য আমি একটু সহজ করার চেষ্টা করছি জিনিসটা, বা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি তাহলে কিভাবে আমরা ডিল করব। তাহলে আমার এই পেপারটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি এন্ড শেয়ার প্রাইস মুভমেন্ট। তাহলে শেয়ার প্রাইস কেন মুভ করে? রিপোর্টিং কোয়ালিটির কারণে মুভ করে কিনা? তাহলে শেয়ার প্রাইস মুভ করবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ড করবে? রিপোর্টিং কোয়ালিটির উপরে। তাহলে কিন্তু আমরা বাস্তবে জানি শেয়ার প্রাইস আসলে রিপোর্টিং কোয়ালিটি না, অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে আমাকে মেইন ফোকাস ওইটা রেখে আমাকে যেটা করতে হবে, y is equal to a plus bx, এইটা আমি কিভাবে এক্সটেন্ড করতে পারি জাস্ট এটা একটু দেখাবো। দেখাই আমি আবার চলে যাচ্ছি। এখানে দেখেন যদি আমার পেপারের নাম শেয়ার প্রাইস মুভমেন্ট, কিসের উপর ডিপেন্ড করবে? রিপোর্টিং কোয়ালিটি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ফ্যাক্টর নিচ্ছি কয়টা দেখেন, দেখতে পাচ্ছেন? স্যার 16টা। 16টা ফ্যাক্টর, কিন্তু আমি কিন্তু আমার আর্টিকেলের নামে বলছি একটা ফ্যাক্টর, তাই না? আর্টিকেল কিন্তু শুধু বলছে যে শেয়ার প্রাইস মুভমেন্ট y is equal to b plus a plus bx, এর পরিবর্তে b0 ইউজ করছি, বিটা। বাট আমরা জানি যে আর্নিং পার শেয়ার বেশি হলে শেয়ার প্রাইস, আর্নিং পার শেয়ার একটা ইম্প্যাক্ট আছে, ডিভিডেন্ডের একটা ইম্প্যাক্ট আছে শেয়ার প্রাইসের উপরে। তারপরে ওনারশিপ কারা, এটা কি কোম্পানি ওনারশিপ নাকি সরকারি ওনারশিপ নাকি বিদেশিরা ওনারশিপে আছে নাকি স্পন্সররা প্রচুর শেয়ার ধরে রাখছে, কোম্পানির রেভিনিউ গ্রোথ কেমন, রেভিনিউ গত বছর তুলনায় বাড়ছে কিনা, ফার্মের সাইজ কেমন, অ্যাসেট অনেক বেশি কিনা, বোর্ডের সাইজ কেমন, বোর্ডে কারা আছে, বোর্ডে অনেক মেম্বার কিনা, বোর্ডের স্বাধীনতা কতটুকু, রিটার্ন অন ইকুইটি কেমন, লিভারেজ, ঋণ কেমন, তার এজ কেমন, বয়স কেমন কোম্পানির, খুব পুরাতন কোম্পানির নতুন কোম্পানি, কোন ইন্ডাস্ট্রিতে আছে, ম্যানুফ্যাকচারিং না লিকুইডিটি কেমন, এটার উপরে শেয়ার প্রাইসের ডিপেন্ড করতে পারে। এরকম আমি প্রায় 16টা ফ্যাক্টর নিচ্ছি। তারপরে আমি বলছি যে সাফিসিয়েন্ট না, এখানে এরর্স টার্মস আছে, এর বাইরেও কিছু ফ্যাক্টর থাকতে পারে। সো এইভাবে যখন আপনি ফেস করবেন যে আসলে আমার সেলস শুধুমাত্র অ্যাডভার্টাইজিং না, আমার সেলস প্রোডাক্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কাস্টমারের টেস্ট, ফ্যাশন, তার ইনকাম লেভেল, তার রেজ, তার সোশ্যাল স্ট্যাটাস বা ক্লাস, কোন ক্লাসে অবস্থান করে, সো এরকম অনেক ফ্যাক্টর আমরা আসলে আমাদের মডেলে বিবেচনা করতে পারি। ক্লিয়ার? আমি কি জাস্ট সলিউশন শেখাতে যাচ্ছি না, প্রবলেমটা ক্লিয়ার কিনা? স্যার আমরা যদি আমাদের ওই সূত্র অনুযায়ী বসাতে চাই তাহলে কিভাবে বসাবো? ওই সূত্রে আসলে আমরা যদি বসাইতে চাই এটা আরো সহজ। এটা করতে হয় কি, এটা করতে গেলে আপনাকে একটা এসপিএসএস আছে, যদি আমি সময় পাই একদিন দেখাবো, ওইখানে ডেটাটা ইনপুট দিয়ে রান করলে, মডেল রান করলে ক্যালকুলেশন গুলো অটোমেটিক চলে আসে। হ্যাঁ, এটার জন্য আপনাকে করা লাগে না, ওই যে এত কষ্ট করে ক্যালকুলেশন করা লাগে না। বুঝতে পারছেন আমার কথা? আমরা যে এক্স ওয়াই গুণ করলাম, সামেশন করলাম না, এত কিছু করা লাগে না, যে এইভাবে চলে আসবে ভ্যালু গুলো। এই যে ভ্যালু গুলো এইভাবে চলে আসে, এই যে অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, এরপরে আপনার যে রিগ্রেশনের যে ভ্যালু গুলো, যে কোরিলেশন, এগুলো সব আপনার এই সিস্টেমে দিয়ে দেয়। এটা আউটপুট, এটা আপনার সিস্টেমে দিয়ে দেবে, এই যে ভ্যালু গুলো সিস্টেমে দিয়ে দেবে যে আসলে কতটুকু ডিপেন্ড করে। স্যার মুভিং এভারেজের মতো কোশ্চেন কি এটাকে? না, মুভিং তো আমরা সামনে শিখবো, এটা তো অ্যাভারেজ, আর এখানে রিগ্রেশন,
এটা হচ্ছে অ্যাভারেজ। আর এখানে দেখুন প্রত্যেকটা ফ্যাক্টরের আর্নিং পার শেয়ার, রিগ্রেশন অ্যানালাইসিস কোন জায়গায় ব্যবহার করা হয় প্র্যাকটিক্যাল লাইফ? ওই যে আপনি যেটা বললেন সেলস কে, আমি সেলস এর উপরে কতগুলো ফ্যাক্টর, আপনি সেই ফ্যাক্টর গুলোর ডেটা নিলেন, নিয়ে এরপরে রান করলেন যে আসলে আমার সেলস এর উপরে কোন কোন ফ্যাক্টরের প্রভাব কেমন। যেমন দেখেন কোনটার প্রভাব হচ্ছে নেগেটিভ, কোনটার পজিটিভ, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আপনিও আপনার কোম্পানিতে আপনার মনে করেন যে কোনো ফ্যাক্টর যদি আপনার এস্টিমেট করতে চান, ফরকাস্ট করতে চান, তাহলে আপনি ওই ফ্যাক্টর গুলোর উপরে ওই ফ্যাক্টর গুলোর আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ইমপ্যাক্ট কি আপনি রিগ্রেশন দিয়ে এটা বের করতে পারবেন। অনেকগুলো ফ্যাক্টর একসাথে, বোঝা গেছে? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আনফরচুনেটলি দেখেন এই যে এই জিনিসগুলো আমি আসলে এত শর্ট টাইমে শেখাতে পারবো না। আনফরচুনেটলি মাত্র 9.6% ভেরিয়েবল মানে আমি এক্সপ্লেন করতে পারছি। তার মানে শেয়ার প্রাইসের পুরো আদার ফ্যাক্টরের ইফেক্ট আছে, যেটা আরো 90% ফ্যাক্টর বাইরে পড়ে আছে। সিমিলারলি আপনি এই যে আর স্কয়ার দেখলে বোঝা যায় যে আসলে আমি কত পার্সেন্ট ফ্যাক্টর কভার করলাম আমার মডেলে। তো আসলে এই জন্যই কভারেজটা কত পার্সেন্ট বুঝতে পারবেন। আসলে আমরা এখানে যেমন আমাদের মডেলে বুঝতে পারলাম না যে সেলস এর জন্য অ্যাডভার্টাইজিং এর ভূমিকা আসলে কতটুকু, মানে সেলস কি শুধু অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করে, আর সেলস কে ব্যাখ্যা করার মতো ক্ষমতা অ্যাডভার্টাইজিং এর কতটুকু আছে। এবং আরেকটা মডেল দেখলে বুঝতে পারবেন যে ওইখানে আসলে আরো বেশি কভারেজ করছে। এই যে রিপোর্টিং কোয়ালিটির, তার মানে আমি যতগুলো ফ্যাক্টরি নিই না কেন 16টা ফ্যাক্টর নেওয়ার পরে আমি শেয়ার প্রাইস মুভমেন্ট আসলে গেস করতে খুব ভালোভাবে পারি নাই। এটাই স্বাভাবিক, হয়তো বা ইকোনমি ওয়াইড ফ্যাক্টর আরো বেশি ইয়ে করছে। এখানে দেখেন রিপোর্টিং কোয়ালিটির উপরে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ভূমিকা আছে কিনা, এখানেও প্রায় 16টা ফ্যাক্টর আমি নিয়েছিলাম, কিন্তু এই মডেলটা আবার দেখেন আরো বেশি এক্সপ্যান্ড করতে পারছে। তার মানে ওইটার থেকে এটা বেশি শক্তিশালী। এই দেখেন এখানে আর স্কয়ারের ভ্যালুটা কত দেখতে পাচ্ছেন, কত পার্সেন্ট? জি স্যার 0.6। মানে অলমোস্ট 65% এর কাছাকাছি। তার মানে আমার এই ফ্যাক্টর গুলো 65% ভেরিয়েবলকে কভার করে ফেলছে। যে রিপোর্টিং কোয়ালিটির কি কি জিনিসের উপরে প্রভাব, মানে কোন কোন জিনিসের প্রভাব রিপোর্টিং কোয়ালিটির উপর থাকতে পারে। ফান্ডামেন্টাল রিপোর্টিং বা এনহান্সিং কোয়ালিটি, যেগুলো আপনারা আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 বা 2 তে পড়ে থাকবেন, 1 এ পড়ে থাকবেন। স্যার কোএফিশিয়েন্ট তো আরেকটা জিনিস স্যার এখানে। এই কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো তো আপনার এখানে বের হচ্ছে। এই যে আপনি 5 বের করলেন না, 5 বের করছেন না, জি স্যার। 5x ওইভাবে আর কি। এখানে তো ওইভাবে বের হবে না, এখানে পার্সেন্ট এখানে বের হবে। সো এগুলো এই স্ট্যাটিস্টিক্স এর একটা জাস্ট ইনপুট দিতে পারলে এগুলো রান করলে এমনিতে বের হয়ে যায়। এগুলো খুব টাফ কিছু না। জাস্ট আমি বলতে চাইলাম আপনাদেরকে যে এই জায়গাটা বলতে চাইলাম যে যখন আমাদের মাল্টিপল ভেরিয়েবল আসবে সেটা আপনাদের শিখে নিতে হবে যে আসলে মাল্টিপল ভেরিয়েবল আসলে আমাদের এটাকে এক্সটেন্ড করতে হবে। তখন কিভাবে এক্সটেন্ড করব আমরা? তখন আমরা যেটা করব y is equal to a plus b1x1 b2x2 b3x3 যতগুলো ফ্যাক্টর আপনি বিবেচনা করতে চান, এইভাবে আপনারা আসলে মডেলটাকে এক্সটেন্ড করতে পারবেন রিয়েল লাইফে। সো এই হচ্ছে আপনার রিগ্রেশন, এবং রিগ্রেশন একটা ম্যাথ আমরা দেখছি। রিগ্রেশনে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এক্সাম্পল নাম্বার 3। এইখানে যেটা নতুনত্ব এই অঙ্কটায়, সেটা হচ্ছে রিগ্রেশনের পাশাপাশি এই অঙ্কটাতে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। আপনারা জানেন যে ইনফ্লেশন আমাদের মডেলগুলোতে, আমরা যে মডেলগুলো ইউজ করি হাই কস্ট, লো কস্ট বা রিগ্রেশন, এখানে ইনফ্লেশন বিবেচনা করা হয় নাই। তো কিভাবে আমরা প্রাইস ইনডেক্স বা কস্ট ইনডেক্স দিয়ে, ইনডেক্স নাম্বার অনেকে করছেন স্ট্যাটিস্টিক, এখানেও মনে করছেন না ইনডেক্স নাম্বার করছেন কোয়ান্টিটেটিভে প্রাইস ইনডেক্স? ম্যাথমেটিক্সে করছি। আচ্ছা, ম্যাথমেটিক্সে করছেন। সো ওই ইনডেক্সটা দিয়ে আসলে আমরা ওই ইয়ে করি, ইনফ্লেশনকে কনসিডার করি। কোন একটা ইয়ারকে আমরা বেস ধরে নিই, সেটা আমরা 100 বলি। এরপরে বিভিন্ন ইয়ার গুলোতে আমি আইডিয়া দিদি এই পরবর্তী ইয়ার গুলোতে আমরা এটা অ্যাডজাস্ট করি। সো এখানে দেখেন আমরা কিভাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে পারি রিগ্রেশন মডেলে। Production overhead cost at company BW are assumed to vary with number of machine hours work. So machine hour উপরে production cost overhead depend করবে।
A line of best fit will be calculated from the following historical data with cost adjusted to allow for cost inflation over time. So cost inflation এর আমাদের ইন্ডেক্সটা দেওয়া আছে। তো যখন আমাদের মেশিন আর 3000 তখন কস্ট প্রোডাকশন ওভারহেড লাগে $1,43,040। সিমিলারলি আমাদের 4টা ইয়ারের ডেটা দেওয়া আছে এবং কস্ট ইন্ডেক্স দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে লেটেস্ট ইন্ডেক্সটা কত এটা দেখবেন, এটাতে কনভার্ট করে নিয়ে আসবেন। আপনি ইয়ার 4 এ আছেন, মনে করেন 20x4 এ আছেন, এখন কস্ট ইন্ডেক্স কত? 235। প্রত্যেকটাকে আপনি কারেন্ট কস্টে কনভার্ট করে নেবেন, কারেন্ট মানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নেবেন। কিভাবে? ওই যে 1,43,000 দেখেন করে দেওয়া আছে, এই যে দেখেন প্রথম ইয়ার যদি আমরা বলি, এখানে কস্ট ইন্ডেক্স ছিল 192, 192 এটা দিয়ে ডিভাইড করেন আর কারেন্ট যেটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে ওই কস্টটাকে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড করে নিতে পারি। বোঝা যায় এটা? স্যার একবার হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারে দেখেন, যেমন ইয়ার 2 তে যদি না বোঝেন, ইয়ার 2 তে দেখেন, ইয়ার 2 তে আমাদের ইন্ডেক্স কত ছিল? 200, কিন্তু এখন আমাদের ইন্ডেক্স কত যখন আমরা অঙ্কটা করছি? 235। রাইট, এই যখন যে ইয়ারে থাকবে বেসটা দিয়ে ভাগ করবেন আর কারেন্টটা দিয়ে আপডেট করবেন, কারেন্টটা দিয়ে মাল্টিপ্লাই আচ্ছা করবেন। ক্লিয়ার? জি স্যার। সহজ একটা জিনিস। থার্ড ইয়ারে আসেন, দেখেন থার্ড ইয়ারে 224 ছিল ইন্ডেক্স আর 35 আছে আমাদের কারেন্ট ইয়ারে। এই যে থার্ড ইয়ার আসেন, 224 ছিল বেস, কারেন্ট ইয়ারে 235। একটা যে ইয়ারে অঙ্ক করছেন সে ইয়ারে তার আপডেট হওয়ার কিছু নাই, সেই ইয়ারে তো তার কারেন্ট প্রাইসে আছে বা কারেন্ট কস্টে আছে, কাজে এটা যা ছিল তাই থাকবে। 235 বা এইগুলো দ্বারা কি বোঝায় এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, যে বেজ ইয়ারে যেটা দাম ছিল 100 টাকা সেটা এখন 192 টাকা হয়ে গেছে, সেটার দাম বা কস্ট। বেজ ইয়ারে যেটা ছিল 100 সেটা এখন 235 এসে গেছে। বেজ ইয়ার কথা আমাদের অঙ্কে দেওয়া নাই, বেজ ইয়ার হতে পারে 1990 সাল, হতে পারে 2001 সাল, 2000 সাল, এটা কত ওরাই জানে, এটা বলে না আমাদের। বেজ ইয়ারটা আমাদের দেওয়া নাই। এটা কোম্পানি সাধারণত একটা ইয়ারকে, নরমাল ইয়ারকে বেজ ইয়ার ধরে নেয়, সেখান থেকে আস্তে আস্তে তারা অ্যাডজাস্ট করতে। এটুকু সমাধান। জাস্ট এই কলামটাও দেওয়া আছে, এই কলামটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। আমরা শুধু একটা কাজই করছি, কারেন্ট বেসটাকে কারেন্ট কস্টটাকে আমরা বেস কস্ট দিয়ে ডিভাইড করে জাস্ট এটার সাথে আমরা এই ফিগারটা, কস্টের ফিগারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে আমরা আপডেট পেয়ে যাচ্ছি। এখন এটা পারেন কিনা দেখেন তো। If the line of base fit based on current 20x4 prices is calculated as, স্যার কস্ট ইন্ডেক্স যেটা সেটা আমরা কি ধরছি স্যার? বেস কস্ট ইন্ডেক্স না, যেটা যে বছর এটা করবেন 20x1 কে যদি 20x4 এ কনভার্ট করতে চান, 20x4 এ যেটা দাম ছিল 192 টাকা, সেটা এখন কত টাকায় পাবেন আপনি? 235। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে আপনি এইটা হচ্ছে আপনার কারেন্ট ইয়ার। তো 192 হচ্ছে কারেন্ট আর বেস হচ্ছে 235। না না না, উল্টা বললেন। 1 কারেন্ট না 4 কারেন্ট? 4 কারেন্ট। 4 কারেন্ট, হ্যাঁ, বেস হচ্ছে আগেরটা। তাহলে স্যার বেস দিয়ে তো ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, বেস দিয়ে ডিভাইড করবো আর কারেন্টটা দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কারেন্ট কস্ট বা কারেন্ট প্রাইসে আপ টু ডেট হয়ে যাবে, ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন যেমন দেখেন এটা দিয়ে আরো ভালো বুঝবেন। 2020x4 এ ছিল 235, এখন আপনাকে বলছে যে মনে করেন এই রিলেশনের উপরে ভিত্তি করে আমরা তো করলাম না, তারপরে মনে করেন আমরা হচ্ছে রিগ্রেশন রান করে পাইলাম এই ভ্যালুটা, এই ইকুয়েশনটা পাইলাম, যেমনটা আমরা গত অঙ্কে পাইছিলাম, এই যে একটা ইকুয়েশন, এই যে, তাই না? 2 নম্বর অঙ্কে পাইছিলাম নাকি ইকুয়েশন? হ্যাঁ, সিমিলারলি মনে করেন এটা রান করে এই ইকুয়েশনটা আমরা পাইলাম, দেওয়া আছে কোশ্চেনে, আপনাকে বের করতে বলবে। সো যদি এইটা হয় অবস্থা, তাহলে এখানে বলছে y হচ্ছে প্রোডাকশন ওভারহেড আর x হচ্ছে নাম্বার অফ মেশিন আওয়ার্স। এটা তো আমরা না বললেও বুঝি। কস্টটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। Calculate the expected total overhead cost in 20x5
ইফ এক্সপেক্টেড প্রোডাকশন অ্যাক্টিভিটিস 3100 মানে এক্স এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে আমাদের, এক্স দেওয়া আছে কত 3100। কিন্তু আরেকটা জিনিস বলছে যে এখন ইনফ্লেশনের কারণে ইন্ডেক্স কোথায় চলে গেছে 250 তে, তাই না 250, কিন্তু লাস্ট ইয়ার কত ছিল এটা 235 235। তাহলে আমরা যদি 20x5 এটা কনভার্ট করতে চাই তাহলে আমার দেখেন যে 235 টা তখন হয়ে যাবে আমার সরি যেখানে, তাহলে আমার হচ্ছে ফিক্সড হচ্ছে 33,000 এটা হবেই, আর প্রতি ইউনিটের জন্য হবে 47 করে। আর যদি আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে চাই যেটা গত বছর ছিল 235 সেটা এখন হয়ে গেছে 250, এর জন্য 250 ডিভাইডেড বাই 235। ক্লিয়ার? এখন বুঝা যায় এটা? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা স্যার 33,000 প্লাস হচ্ছে 47 আর এখানে এক্স এর মান ধরছে 3,100 স্যার এরকম। হ্যাঁ এটা তো দেওয়া আছে, স্যার কোশ্চেনে যেটা দেওয়া আছে তাই না, এক্স এর মান কোশ্চেনে দেওয়া আছে দেখেন। জি স্যার। আচ্ছা এখন আমাদের কারেন্ট ইন্ডেক্স কোথায় চলে গেছে 250। তাহলে 20x4 এ যদি আমরা কি বলি যে এটা কারেন্ট ইন্ডেক্স যদি 250 এ চলে যায়, 20x5 এ যদি এটা 250 এ চলে যায় তাহলে তখন আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করব কিভাবে? 235 দিয়ে ভাগ করব, 250 দিয়ে গুণ করব। হ্যাঁ সেটাই বলছি, জাস্ট বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে নরমাল ইকুয়েশন দিয়ে বের করে নিলাম, আর এটা হচ্ছে আমরা ইনফ্লেশনের কারণে অ্যাডজাস্ট করে দিলাম। এই হ্যাঁ যে কোনো কোশ্চেন করতে পারেন। এই ছিল মোটামুটি রিগ্রেশনের ডিসকাশন। আর একটা টেকনিক আমরা বলছিলাম, তিনটা টেকনিক। একটা হচ্ছে হাই-লো মেথড, এটা হয়ে গেল, রিগ্রেশন হয়ে গেল, আর একটা হচ্ছে টাইম সিরিজ। টাইম সিরিজটা দেখলে মোটামুটি হয়ে যাবে। টাইম সিরিজ নিয়ে বেশ বড় বড় অঙ্ক দেওয়া আছে, আসে কিনা জানি না, আমরা দেখি আগে শেষ করতে পারলে এয়ার কোশ্চেন গুলো দেখবো। যেমন আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং এর কোশ্চেনটা দেখার কথা, ওইটা আমার কাছে সলিউশনটা আমি কালেক্ট করছি, ওইটা অঙ্কটা বেশ সহজ মনে হয়। আমরা একদিন বসবো, আগে একটু আগাই দিই আমরা সিলেবাসটা, তারপর একটা করে কোশ্চেন ধরবো আর দেখবো আসলে আমাদের যা পড়লাম তাতে কতটুকু কত পার্সেন্ট কভার হয়, পাশের মতো হয় কিনা, অথবা বাইরে থেকে যদি আসে সেটা কোথা থেকে আসে যেমন দেখার চেষ্টা করবো। সো টাইম সিরিজ অ্যানালাইসিস এইটা রিয়েলি আসলে খুব বেশি ইউজ হয় না। ফার্স্ট অ্যাকাউন্টিং এ হাই-লো মেথডটা বেশি ইউজ হয়, রিগ্রেশন যদি কেউ স্ট্যাটিস্টিক্স জানে ইউজ করে। টাইম সিরিজের ব্যবহার আরো কম, কারণ এটা হিস্ট্রিক ডেটার উপর ইউজ করে, যেটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। সো টাইম সিরিজে যেটা হয়, চারটা বিষয় দেখানো হয়। একটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে নরমাল ট্রেন্ড, যেটা হিস্ট্রিক্যাল ডেটার উপর আমরা করে থাকি। এটাকে আপওয়ার্ডিং, পাস্ট ইয়ার গুলো কি বলে, আপওয়ার্ডিং, ডাউনওয়ার্ডিং, নাকি ট্রেন্ড, নাকি ফ্লাকচুয়েটিং, বা যেটাকে আমরা সামনের দিকে পাবেন। ট্রেন্ডের পাশাপাশি যেটা দেখা হয় সেটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন, সেটা সাধারণত ট্রেন্ডের আশেপাশে হতে পারে। কোন একটা সিজনে দেখা যাচ্ছে ডাউন, কোন একটা সিজনে আবার আপসের দিকে যাচ্ছে। যেমন আপনারা জানেন, আপনি আইসক্রিম বা আমব্রেলা এই জিনিসগুলো, বা ক্লথের ক্ষেত্রে বলেন গরম পোশাক ঠান্ডা পোশাক, এই ক্ষেত্রে দেখবেন সিজনাল ভেরিয়েশন থাকে সাধারণত, স্ট্রেট ট্রেন্ড না। যেমন সোয়েটারের বিক্রি শীতকালে বাড়লেও গরমকালে দেখবেন সোয়েটারের বিক্রি ডাউন হবে। আবার পাতলা পোশাকের দেখবেন যে আপনি গরমের সময় দাম, এটার সেলস বাড়লো, শীতের সময় সেলসটা কমে যায়। আইসক্রিমেরও তেমন, গরমে বাড়লো শীতে কমে যায়। এর বাইরে একটা সাইক্লিক্যাল ভেরিয়েশন থাকতে পারে, যেটা এইখানে ডিল করেন নাই। এটা হচ্ছে ইকোনমিতে বুম এবং রিসেশন, চাঙ্গা এবং দুর্বল ভাব হলে যেটা হয়, এটা ডিল করা খুব টাফ। আর এই তিনটার বাইরে যদি কোনো কিছু আমাদের গেজ করতে আমরা ব্যর্থ হই, সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভেরিয়েশন, বাদ বাকি যেটা থাকে। ইন প্র্যাকটিস যেটা করা হয়, টি এবং এস কে প্রাধান্য দেওয়া, অর্থাৎ ট্রেন্ড এবং সিজনাল দুইটা দিয়ে আমরা সাধারণত ফরকাস্টিংটা করে থাকি। এই সাইক্লিক্যাল এবং রেসিডুয়ালকে খুব একটা পাত্তা দেওয়া হয় না।
সো এইটা আমরা কিভাবে করতে পারি, তিনটা বলছে বইতে, আমি দুইটাতে নিয়ে আসছি। প্রথমটা বলছে গ্রাফের ভিতরে আমরা না যাই, নাই অঙ্ক, কোনো অঙ্কেও নাই। বলছে লিস্ট স্কয়ার আর মুভিং অ্যাভারেজ, যেটা আপনি বললেন মুভিং অ্যাভারেজ, এই দুইটার মাধ্যমে আমরা শিখব। সো দুই ধরনের মডেল আছে সিজনাল ভেরিয়েশনের জন্য, একটা হচ্ছে অ্যাডিশনাল মডেল অ্যাডিটিভ, যেটা যোগ করে করে, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। দুইটা আমরা দেখবো, একটা টি প্লাস এস আর একটা টি মাল্টিপ্লাইড বাই এস। তাহলে টি আর এস দেখবো, ট্রেন্ড এবং সিজনাল ভেরিয়েশন। সি এবং আর এখানে নাই, সিলেবাসে নাই, বই। অ্যাডিটিভ মডেল দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, চাইলে এক্সাম্পলও দেখতে পারেন, চাইলে সরাসরি অঙ্কেও যেতে পারেন। এখানে যদিও কিছুটা গোলমাল দিয়ে মেলানোর চেষ্টা করছে এর মতো, স্ট্যান্ডার্ড কস্টিং এর মতো কিছুটা করছে। So, আমরা মনে হয় এইটা একটু দেখতে পারি, বা আমরা সরাসরি অঙ্ক চলে যেতে পারি। অনেকগুলো অঙ্ক আছে, কি করবো, এক্সাম্পল দেখাবো না ইয়েতে চলে যাব? স্যার আমরা অঙ্ক চলে যাই সরাসরি। একই ধরনের অঙ্ক আছে, আপনারা দেখেন ইলাস্ট্রেশন গুলো দেখে যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি আবার এটা রিপিট করব। এটা পারবেন আপনারা, এটা জাস্ট ডেটা তো দেখেন, সামার উইন্টার দুইটা ডেটা দেওয়া আছে। সামার উইন্টার যেমন 124, একটা হচ্ছে 124, আর একটা হচ্ছে দেখেন 20x4 এ দুইটা ডেটা দেওয়া আছে। এটা দিয়ে 2 ইয়ার্স মুভিং অ্যাভারেজ করছে। মুভিং অ্যাভারেজ আপনারা বুঝেন, আরেকবার মনে করাই দিই, মানে যখন এইখানে করবেন তখন এই দুইটা নেবেন মুভিং অ্যাভারেজ, যেহেতু 2 সিজন বলছে, কোশ্চেনে বলা আছে 2 সিজন। 4 হলে কিভাবে হবে, আর আরেকটা অঙ্ক আছে 4 হলে কিভাবে, 8 হলে কিভাবে, দেখাবো। 4টা বললে 4টা দিয়ে মুভিং অ্যাভারেজ করবেন। 4টা হলে কিভাবে আমি দেখাচ্ছি, আগে 2টা দেখেন, দুইটাকে যোগ করে দেন 194 কে আবার কি করছে, অ্যাভারেজ করতেছে, 2 দিয়ে ভাগ করে দেন, যে দুইটা 97। আবার যখন সেকেন্ড মুভিং করবেন তখন প্রথমটা বাদ দিয়ে দেন, এটা আউট, তখন আবার কোনটা হবে, পরের দুইটা। 2 মুভিং যেহেতু 2 সিজন বলছে, ক্লিয়ার? আচ্ছা, এটা খুব ডিফিকাল্ট কিছু না, এটাকে আবার সেন্টার ভ্যালুটা নিয়ে আসছে, এভারেজ ভ্যালুটা নিয়ে আসছে, আর এই ভ্যালুটাও পারবেন আপনারা, এই দুইটাকে আবার এই করে এটা এভারেজ করেন। আসলে সব থেকে মানে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে যে যদি আপনি ম্যাথমেটিক্স এর বা কি বলে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, যেটাকে আমরা সংক্ষেপে একবারে বলি ইকোনোমেট্রিক্স, এই জিনিসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি এবং ওইটার ভিতরের ফর্মুলাটা যদি আমরা ডিটেলস না বুঝি, তাহলে যেটা হয় ওইটা অ্যাপ্লিকেশনটাই পারা যায়, কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এতগুলো কেন কলাম কেন করলো, এটার আসলে কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। মানে আমরা ক্লিয়ার থাকতে, যেমন ধরেন এই মডেলটা কেন আমরা nx, কেন আমরা n এর সাথে xy গুণ করলাম, কেন আবার x এর সাথে সামেশন y গুণ করলাম, এই জিনিসগুলোর যে উপপাদ্য বলে যেটাকে, এই জিনিসগুলো যতক্ষণ না জানবেন ভিতরের ডিটেলস, এটা আমাদের জানারও কথা না সায়েন্স ছাড়া, ততক্ষণ পর্যন্ত আসলে মডেলগুলোর মজাটা পাবে। সো এটা 2 ইয়ার্স মুভিং, এইভাবে তাহলে যাবে পুরো অঙ্কটাই, আর বেস থেকে সেন্টারটা মাইনাস করে এই সিজনাল ভেরিয়েশনটা বের। স্যার এগুলো কি পরীক্ষা আসে? স্যার এগুলো আসে কি? অল্টারনেটিভ স্যার কোনো ফর্মুলা বা ইয়ে নাই স্যার? ওই যে 3টা মেথড বললাম না, এটা ইয়ে করার জন্য আপনি তো চাইলে হাইলো মেথড দিয়েও পারবেন, রিগ্রেশন দিয়েও পারবেন, এই সেম ডেটা রিগ্রেশন দিয়ে হবে, ঠিক আছে? সেম ডেটা রিগ্রেশন দিয়ে করা যাবে, এই সেম ডেটা কি করা যাবে, হাইলো দিয়ে করা যাবে, বুঝা গেছে? তখন কি আমাদের সিজনাল ভেরিয়েশন এভাবে বের হবে? সিজনাল ভেরিয়েশন হয়তো এভাবে বের হবে না, কিন্তু সিজনাল মানে ফিগার আপনি পেয়ে যাবেন, সিজনাল ভেরিয়েশন বের হবে না, কিন্তু আপনি ওই যে কি কি ফ্যাক্টর, এগুলো সরাসরি ফ্যাক্টরে চলে যাবে, তখন টাইমে যাবে না, টাইমে না গিয়ে তখন কি হবে, আপনার সরাসরি বিভিন্ন ফ্যাক্টরে এভারেজ ফিগার গুলো চলে আসবে। আপনি যে ফ্যাক্টর গুলো নেবেন, যে এই ফ্যাক্টরের কারণে আমার এই ভেরিয়েবলের উপরে এই ফ্যাক্টর গুলোর ইম্প্যাক্ট আছে, ওই ফ্যাক্টর গুলোর ভ্যালুটা পুরো ইয়ারটা অ্যাডজাস্ট হয়ে চলে আসবে, বুঝা গেছে? সো তাহলে আমি এই টেবিলটা যেহেতু আছে বুঝাই দিই, টেবিলের ভ্যালু গুলো সবগুলো ভ্যালু বুঝাই দিচ্ছি আপনাদেরকে, যে কিভাবে ক্যালকুলেট করবেন।
বুঝতে পারছেন তো প্রথমটা? বুঝতে পারছি। প্রথম দুটো ভ্যালু নিলাম, প্লাস দুইটাকে টোটাল করলাম, এরপরে এভারেজ করলাম, এটাকে দুইটা নিলাম, 2 দিয়ে ভাগ করলাম, করে এটা বের করলাম, এরপরে কি করলাম, এটা শেষ। এখন চলে আসলাম থার্ড অবজারভেশন। প্রথমটা বাদ হয়ে গেল, যে দুইটা মুভিং, 2 সিজন মুভিং, এই দুইটা সিজনকে আবার যোগ করলাম, করে এই ভ্যালুটা পেলাম, এটাকে 2 দিয়ে ভাগ করে এই ভ্যালুটা পেলাম। আচ্ছা, আবার সেন্টার বের করার জন্য এই যে এই দুইটা মুভিং কে, সিজনাল যে মুভিং, এই দুইটাকে আবার এভারেজ করে নিলাম, ধরে এই সেন্টারটা। আর সিজনাল ভেরিয়েশন কি, উইন্টার থেকে যদি আপনি এটা থেকে এই যে সেন্টার মুভিংটা মাইনাস করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে সিজনাল ভেরিয়েশন। এটা লজিকটা বোঝাটা বেশ টাফ, কিন্তু যখন আপনি 4 ইয়ার্স মুভিং ওরা টেস্টেড আন্ডারস্ট্যান্ডিং এ যেভাবে করছে, সেখানে বোঝাটা অনেক সহজ। এখানে আমরা স্যার, দেখাবো। এটার কাজ কি স্যার? হ্যাঁ, এটার কাজ কি, আমরা কি কাজে ব্যবহার করি? যে লাস্টে যেটা করলাম, সেন্টার মুভিং এটা দেখেন, এইখানে বুঝতে পারবেন এটা। আচ্ছা, আর একটু সহজ করে এখানে ভালো বুঝবেন যে সেন্টার মুভিং দেখেন। তাহলে এই যে সিজনাল চেঞ্জটা কতটুকু বাড়ছে না কমছে বুঝতে পারবেন। এই উইন্টার এটা কত ছিল, দেখেন টোটাল চেঞ্জটা। The average increase in sales this season. লাস্ট ফাইনাল পর্যন্ত এটা কিউমুলেটিভ কত আসছে, লাস্ট ফিগার দেখছেন? মুভিং এভারেজের সেন্টারটা লাস্টে কত আসছে, এটা 527। আর শুরুতে এটা কত ছিল, 1 to 123। তাহলে পুরো সিজনে বাড়ছে কত, 4 লাখ সামথিং, 4 লাখ সামথিং বাড়ছে, তাই তো? 4 লাখ মানে এখানে কয়টা সিজন আছে, 11টা স্যার। 11টা? হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে সেন্টার পড়ছে কয়টা, এই যে মুভিং 9টা স্যার। 9টা। তাহলে এই একটা সিজন প্রথমটা তো তোর বাড়ে নাই, প্রথমটাকে আমরা বেস যদি ধরি তাহলে বাড়ছে কয়টা, 8টা। 8টা। তাহলে প্রত্যেকটা সিজনে এভারেজে কত করে বাড়ছে। আর মেইন কাজ হচ্ছে এইখানে, মেইন কাজ এইখানে যে আপনার কমছে উইন্টারে, দেখেন নেগেটিভ কয়টা, 5টা। 5টা। আর পজিটিভ আছে এই যে লাস্ট কলামের ফিগার গুলো, এই যে এইগুলো, ঠিক আছে? তাহলে সামারে টোটাল ভেরিয়েশন পজিটিভ 210, আর উইন্টারে হচ্ছে ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন এগুলো 268। টোটাল ভেরিয়েশনটা এইভাবে দেখায় যখন যা চাচ্ছে। প্রথমে হচ্ছে এভারেজ ইনক্রিজ দেখালাম ওইভাবে, সিজনাল ভেরিয়েশন ইন সেলস ভেরিয়েশনটা দেখাবে এই যে। স্যার এইগুলো আমাদের জাস্ট দেখার জন্য যে আমাদের কেমন বাড়তেছে, কেমন মানে উইন্টারে কেমন সেল হচ্ছে। রাইট, হ্যাঁ, কোন সিজনে কেমন কি পরিমাণ আমাদের ইনক্রিজ ডিক্রিজ হতে পারে এটা দেখাতে। এখানে স্যার ফোরকাস্টিং কিছু আছে স্যার? ফোরকাস্টিং এর আছে কিছুটা। ফোরকাস্টিং করতে হলে এইভাবে পারবে না, ফোরকাস্টিং করতে হলে যে ইয়াতে ফেলতে হবে আপনাকে, রিগ্রেশনে। ওকে স্যার। তাহলে দেখাবো ফোরকাস্টিং। এটাও তো একটা ফোরকাস্টিং, মানে এটাও এক ধরনের ফোরকাস্টিং। ওই যে যেহেতু আপনি টাইম সিরিজ বলতে কি বোঝায়, যে আপনি পুরো পাস্ট ডেটা দেখে আপনি একটা ট্রেন্ড বের করে ফেলবেন, ট্রেন্ড এবং সিজনাল ভেরিয়েশন দুইটা। প্রোডাকশন রিলেটেড কিছু হয়, আমি সামারে থাকলে উইন্টারে আমার কি ধরনের সেন্টেজ আসবে সেটা জানার জন্য মনে হয় এটা আমরা। রাইট, হ্যাঁ, এটাই দেখছেন উইন্টার গুলোতে কেমন আমার হচ্ছে ওভারঅল ভেরিয়েশনটা কেমন হবে, আর সামারে কেমন হবে, এটা দেখে আপনি প্রোডাকশন বলেন, ম্যাটেরিয়াল বলেন, আপনার সেলস বলেন, সবকিছুকে একটা টেস্ট করতে পারবেন। কিন্তু স্যার এই অঙ্কটার ক্ষেত্রে রাউন্ড বাই ইয়ারে তো মাইনাসেই চলে গেছি আমরা। হুম, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা মানে ইয়েতে ওভারঅল ভেরিয়েশন, যেটা সিজনাল ভেরিয়েশন নেগেটিভ।
স্যার এটার কারণ হতে পারে সামার 4টা আর উইন্টার 5টা, এই জন্য মনে হয় উইন্টারে মাইনাস বেশি হয়েছে। হ্যাঁ উইন্টারে বেশি এর কারণে একটা অবজারভেশন যেহেতু বেশি, এই দেখেন এভারেজ করে নিয়েছে এটাকে। স্যার সামারে এখানে 4টা। হ্যাঁ বলেন। স্যার টোটাল যে আমাদের অ্যাভারেজ করার পরে সিজনাল ভেরিয়েশন যেটা সব মিলে আমাদের 0 হবে, এটা হচ্ছে এডিটিভ মডেলে। আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেলে হচ্ছে স্যার মেবি পয়েন্ট কত যেন আসে। তো এখানে স্যার এইটাকে মিলানোর জন্য পরে হচ্ছে যত আমাদের ঘাটতি থাকবে আমাদের 0 হওয়া থেকে বেশি বা কম থাকবে, ওই অ্যামাউন্ট দিয়ে লাস্ট আমাদের 0 করতে হবে স্যার। রাইট, হ্যাঁ হ্যাঁ, 0 করে নিতে হবে। আর এইখানে স্যার উপর যে 4 আর 5 দিয়েছে এগুলো জাস্ট আমাদের কতটা মাইনাস ফিগার ছিল কতটা প্লাস ফিগার ছিল এই এটা জন্য 4 কয়টা? হ্যাঁ পয়েন্ট। কয়টা সামার, সামার কয়টা, উইন্টার কয়টা নিলাম আমরা। ওইটা দিয়ে আপনি এভারেজ করবেন। এখানে কয়টা ফিগার যোগ করছেন? 4টা ফিগার না? এখানে স্যার এটাই বোঝাইছে স্যার, এখানে উইন্টার সামার 4 5 দিয়ে বোঝায় নাই স্যার। ফিগার গুলো কোনটা মাইনাসের কতটা ফিগার ছিল আর প্লাসের কতটা ফিগার ছিল ওইটাই স্যার দিয়েছে। কেন আপনার আপনি স্যার সামারে কয়টা? সামারে কয়টা? সলিউশনে স্যার দেখলে বোঝা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তো বোঝা যাবে। এখানে সামারে কয়টা ফিগার আসছে বলেন? তো এই যে সামারে কয়টা ফিগার আসছে? 4টা না? স্যার প্লাস বলে না যাই বলে আছে, সামারে কয়টা ফিগার? 4টা ফিগার না? 4টা ফিগারকে যদি আপনি এভারেজ করতে চান কত দিয়ে ডিভাইড করতে হবে? 4 দিয়ে দিতে হবে স্যার। 4 দিয়ে। উইন্টারে কয়টা ফিগার? 5টা। 5টা। তাহলে কত দিয়ে ডিভাইড করবো আমরা 5 এভারেজ দিয়ে পেতে দিতে গেলে? হবে স্যার। 5 দিয়ে, রাইট। ওকে, তাহলে এখন সিজনাল ভেরিয়েশনে যেটা করা হয় আপনার দুইটাকে কি করতে হয়? ইকুয়াল করে নিতে হয় ইয়েতে, অ্যাডিটিভ মডেলে। তো ইকুয়াল দেখেন, ইকুয়াল ভ্যালু একটা হচ্ছে ইকুয়াল করতে গেলে ডিফারেন্সটা কত আগে বের করে নেবেন। ডিফারেন্স কত বলেন তো? এটা থেকে এটা মাইনাস করেন, ডিফারেন্স কত বের হয়? 1.2 বের হবে না ডিফারেন্স? জি স্যার। ওই 1.2টা কি করবেন? একজনের সঙ্গে প্লাস করে দেবেন, ডিভাইড করে অর্ধেক করে, একজনকে কি করবেন? দুইটার সাথে প্লাস করে দেন, দেখবেন আপনি পেয়ে যাবেন, দুইটাকে সমান পেয়ে যাবেন। জাস্ট ফরকাস্টিং এর জন্য, অ্যাডজাস্ট করার জন্য সিজনাল ভেরিয়েশন। সো যদি আমরা রাউন্ড করতে চাই তাহলে আমরা বলতে পারি যে 53,000 হচ্ছে সামারে রাইজ করবে আর 53,000 উইন্টারে কি করবে? ফল করবে। এই ফরকাস্টটা আমরা এই সিজনাল ভেরিয়েশন থেকে দেখলাম। এইটা 4 মুভিংটা আরো ক্লিয়ার হবেন। আমি আর একটা মডেল দেখাই। এটা 0 করার উদ্দেশ্য এটা 0 করার উদ্দেশ্য আসলে জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, যে এই দেখেন এখানে ওরা বলে দিয়েছে উদ্দেশ্যটা। দেখতে পাচ্ছেন? উদ্দেশ্যটা হচ্ছে যে দুইটা সিজন আমরা কনসিডার করব, সেগুলোর ভিতর কিভাবে ভাগ করে দেবো, এটা জাস্ট ইকুয়ালি ভাগ করার জন্য আমরা এই মডেলগুলোতে 0 করে দেই। এই জন্য তো আপনাদের আগে বললাম যে এই স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স এর ভিতরের প্রত্যেকটা ভেরিয়েবল এবং রিলেশন গুলো কিভাবে এস্টাবলিশ করলো এটা বুঝলে তারপর এটা কেন করা হচ্ছে এটা ভালো বোঝা। যেমন আমরা হাইলো মেথড যেমন ক্লিয়ারলি বুঝতে পারি, কারণ আমরা বুঝতে পারি এখানে হাইয়েস্ট কস্ট আর লোয়েস্ট কস্ট যে নেওয়া হলো, কস্ট স্ট্রাকচারের প্রত্যেকটা জায়গা আপনার ক্লিয়ার, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্স কস্ট, তার নেচার কেমন, ক্যারেক্টার কেমন। এইখানে যে মডেল গুলো আছে ভেরিয়েবল, এই যে এইখানে যেমন লজিক গুলো বের করা খুব টাফ, যেটা হয়তো বা যারা ইকোনোমেট্রিক্স আছে তারা ভালো বুঝবে। তারা আবার শুধু বেসিক পিওর পড়ে যায়, সারা বিশ্ব পিওর পড়ে যায়, তারা আবার এই অ্যাপ্লিকেশন গুলো বোঝে না। আমাদের এডুকেশন একটা গ্যাপ আছে, ভালো গ্যাপ। এখন দেখেন একটা ইলাস্ট্রেশন টুলতে দেখেন দুইটাই আছে একসাথে, আমরা দুইটা মডেলের ভিতরে কম্পেয়ার করতে পারবো সহজেই। হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলেন। পরীক্ষায় আসে এই অঙ্ক স্যার? হ্যাঁ পরীক্ষায় কি আসে? এক্সামে আসে কিনা আমি কোশ্চেন অ্যানালাইসিস করি না, আপনারা পুরো দেখতে পারেন কোশ্চেন অ্যানালাইসিস করে। যদি আসে তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে। এইগুলো মনে হয় না আপনারা কোম্পানিতে কখনো অ্যাপ্লিকেশন দেখছেন যে কখনো? দেখিনি কখনো স্যার। কর্পোরেট অ্যাপ্লিকেশন দেখছেন?
না খুবই রেয়ার এগুলো, আমাদের সিলেবাসে আছে তাই আমরা দেখছি। এটা আসলে বাস্তব অ্যাপ্লিকেশন খুবই টাফ। কারণ কি, আপনারা এর আগেও পড়ছেন, মানে বিজনেস এনভায়রনমেন্টটা তো দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে যে আসলে টাইম সিরিজ ডেটা নিয়ে, পাস্ট ডেটা নিয়ে ফিউচার গেস করা খুবই টাফ। টাইম সিরিজে যেই আমাদের রিলেশন গুলো দেখায় সেগুলো দিয়ে আসলে ফিউচারটা গেস করা খুব টাফ হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এমনকি ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যে আমরা 6 সিজন কি বলে 6 মাস ধরতাম, এখন আর সে অবস্থায় নাই। উইন্টার অনেক কমে যাচ্ছে। তো আমরা একটা দেখেন, একটা সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে, অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ দুইটা মডেলে দেওয়া আছে। এই দুইটার ডিফারেন্সটা আপনারা পাশাপাশি রাখলে বুঝতে পারবেন সহজে। এখানে দেখেন 4টা ইয়ার দেওয়া আছে এবং কোয়ার্টারও দেওয়া আছে। সরি, একটা ইয়ার 4টা কোয়ার্টার এবং অ্যাকচুয়াল রেজাল্ট দিয়ে রাখছে। কারণ টাইম সিরিজে অ্যাকচুয়াল রেজাল্টের উপর বেস করে আপনি ফিউচারটা গেস করবেন। সো প্রথম কোয়ার্টারে সেলস করছে 65, দ্বিতীয় কোয়ার্টারে এটা রাইজ, এটাতে আবার ফ্লাকচুয়েট করছে, আবার কমে গেছে, তারপরে আবার হচ্ছে আবার বাড়ছে। তার মানে হচ্ছে এখানে ভেরিয়েশন আছে, সিজনাল ভেরিয়েশন। ট্রেন্ড একদম স্ট্রেট আপওয়ার্ড বা স্ট্রেট ডাউনওয়ার্ড না, এখানে ফ্লাকচুয়েশন আছে। The trend is expected to increase by 10 units per month and has been calculated as 60 units for the first quarter. This provides the following table. তার মানে তারা আগে থেকে গেস করছিল, এক্সপেক্ট করছিল যে তাদের প্রথম কোয়ার্টারে হবে 60। এই অঙ্কটা একদম সহজ, পারবেন আপনারা সবাই। তাহলে ট্রেন্ড 10% করে 10 ইউনিট করে বাড়বে, তাহলে 60, পরের কোয়ার্টারে এটা হওয়ার কথা 70, তারপরের কোয়ার্টারে এটা হওয়ার কথা 80, তারপরের কোয়ার্টারে 90। সো এইভাবে ট্রেন্ডটা যাওয়ার কথা। অর্থাৎ তারা এক্সপেক্ট করছিল যে প্রতি কোয়ার্টারে 10 করে বাড়বে, 10 ইউনিট করে, কিন্তু প্রথম কোয়ার্টারে 60 ধরছিল বেস। কিন্তু অ্যাকচুয়াল ডেটা কেমন হয়েছে? অ্যাকচুয়াল ডেটা দেখেন, প্রথম কোয়ার্টারে যা ট্রেন্ড তারা আশা করছিল তার থেকে বেশি, পরের কোয়ার্টারে বেশি, থার্ড কোয়ার্টারে গিয়ে তাদের আশা পূরণ হয় নাই, ফোর্থ কোয়ার্টারে গিয়ে বাড়ছে কিন্তু তাদের আশাটা পূরণ হয় না। How might these figures be used to develop a time series model in order to forecast unit sales in each quarter of year 2? Year 2 তে যদি আপনি করতে চান তাহলে এটাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন, ভেরিয়েশনটা কিভাবে বের করবেন, এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। এটা একদম সিম্পল। দেখেন 4টা কোয়ার্টার, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস, এটা হচ্ছে ট্রেন্ড বা এক্সপেক্টেড সেলস, ভেরিয়েশনটা পজিটিভ বা নেগেটিভ দেখাচ্ছে এবং কত পার্সেন্ট দেখাচ্ছে। আর পার্সেন্ট সবসময় আপনারা বেজের করে করবেন, এটা মনে রাখবেন। 8.33 কিভাবে আসছে বুঝতে পারছেন? জি স্যার, 5/60 into 100, 60 into 100। হ্যাঁ, বেস ধরবেন কিন্তু ট্রেন্ড ইয়াকে এক্সপেক্টেড যেটা সেটা অ্যাকচুয়ালটা, তাহলে 8.33। ওকে, তো এইভাবে যাবে। যখন 10 ধরবেন, 10 এর সময় বেস ধরবেন কত? 80 স্যার। 80 কিন্তু অ্যাকচুয়াল, 80 অ্যাকচুয়াল না? আগের বার তাহলে 60 ধরলেন কেন? ঠিকই তো আছে স্যার। হ্যাঁ, আগের বার কত ধরছিলেন? আর 60 ধরছিলাম, এখানে তো 10 এর ইকুয়ালে তো 80 আছে। বুঝলাম না, ট্রেন্ড 80 নাকি? রাইট, তারপরে 10, রাইট, থার্ডটাই ঠিক আছে। ভুল হয়েছে। ঠিক আছে। সো অ্যাডিটিভ মডেল আর মডেলের ডিফারেন্সটা কোথায় দেখেন? অ্যাডিটিভ মডেলে যেখানে আপনার কি করছে ফরকাস্টে, অ্যাডিটিভ মডেলে যেখানে ফরকাস্টে কি করছে দেখেন,
অ্যাডিটিভ মডেলে কি দেখাচ্ছেন শুধুমাত্র কত পার্সেন্ট বাড়ছে বা কমছে, তাই তো? হ্যাঁ, জি স্যার। কত পার্সেন্ট ইনক্রিজ হতে, রাইজ অথবা ফল, ইনক্রিজ বা ডিক্রিজ। আর ফরকাস্ট মডেলে কি দেখায়, সরি মাল্টিপ্লিকেটিভ মডেলে কি দেখায়? দেখেন সেখানে কিভাবে দেখাবেন আপনারা? স্যার বুঝতেছি না তো স্যার। এখানে এখানে সেলস কত, 10 60 কত, 60, অ্যাকচুয়াল কত হয়েছে 5 65, 60 দিয়ে ভাগ করেন। 65 ভাগ 60 স্যার বেশি হয়ে যায় স্যার। কত হয়? স্যার 1.083। ঠিক আছে, এই যে স্যার 8% বাড়ছে স্যার। হ্যাঁ, ওরা করে কি মাল্টিপ্লিকেটিভ মডেলে কি করে, ওইটা জাস্ট ডিভাইড করে দেয়। যেমন ধরেন আপনি কিভাবে বলবেন, এখানে যেমন বলছেন কত পার্সেন্ট বাড়ছে কমছে, যেমন থার্ড কোয়ার্টারে আসেন, থার্ড কোয়ার্টারে ট্রেন্ড কত ছিল? ট্রেন্ড ছিল 80 স্যার। আর অ্যাকচুয়াল কত? 70। অ্যাকচুয়ালটাকে সবসময় ট্রেন্ডটা দিয়ে ডিভাইড করবেন, কত হয়? হলো 70 ভাগ 80। স্যার আসছে হচ্ছে 87.5, কিন্তু আমাদের তো 100 ধরতে হবে, তাহলে স্যার আমাদের 12.50 হচ্ছে আমাদের ইয়ে স্যার, লস হয়েছে, কমেছে বাস। একই কথা, একই জিনিস বেরোবে, শুধু এরা দেখাবে টোটালটার, মানে টোটাল ট্রেন্ড অনুসারে অ্যাকচুয়াল সেলস কত, অ্যাকচুয়াল সেলস কত পার্সেন্ট টোটাল ট্রেন্ডের। যদি ওই যে একই রেজাল্ট আসবে, ওই 108 অথবা 114 অথবা 12 মাইনাস করলে 87, লাস্টেটা বুঝতে পারছেন, লাস্টেটা কত আসবে? 94.44 টাইপের কিছু না, 94.44 আসবে না? জি স্যার এরকমই আসবে স্যার। স্যার 94.44, 5.5। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আসেন তাহলে সেকেন্ড, এই যে 20x2 এর চারটা কোয়ার্টার আমরা কিভাবে গেস করবো এই মডেলের উপর ভিত্তি করে? এই টেবিলটা বুঝতে পারছেন সবাই? এগুলো কোথায় গেল? এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের প্রথম চারটা কোয়ার্টার 20x1 এর, আর 20x2 এর পরের চারটা করে, যে আমাদের কোশ্চেনে বলছে যে how might this figure be used to develop a time series model in order to forecast unit sales in each quarter of year 2? year 2 এর যে চারটা কোয়ার্টার, সেখানে আমরা দুইটা মডেল দিয়ে কিভাবে আমরা ফরকাস্টটা করতাম বলেন? তাহলে স্যার 5 6 7 আর এটা হচ্ছে ইয়ার 2 এর কারণে 4.5 হইছে। না, এটা না, সেটা হচ্ছে কোয়ার্টার স্যার। আমাদের পরে তো প্রথমে ছিল 4টা, তাহলে 2004 আবার 4টা, তাহলে 5 6 7 8 ওভাবে শুরু হবে স্যার। এইভাবে শুরু করছে। আপনি 1 2 3 4 দিলেও সমস্যা নাই, তবে যখন ইয়ে করবেন, ওই যে যদি ইকুয়েশনে বসেন তখন আমার কিন্তু এটা লাগবে, কোয়ার্টারকে যখন এক্স ধরবে তখন লাগে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন কিভাবে হলো এটা। লাস্ট কোয়ার্টারের ট্রেন্ড কত ছিল এটা? লাস্ট কোয়ার্টারের ট্রেন্ড ভ্যালু কত ছিল এটা বলেন? 10 প্লাস 10 করে বাড়বে। 10 করে বাড়বে, রাইট। এই যে 10 স্যার করে 90 10, ছিল লাস্ট কোয়ার্টার ট্রেন্ড, তাহলে হবে 100 110 120 130 হবে। রাইট। এই যে ওইটাই আমি বলতে চাচ্ছি যে ফিগার গুলো কোথা থেকে আসলো, এই যে আমাদের কোশ্চেনে বলা আছে কি হবে, 10 ইউনিটস করে বাড়বে। কি ভুল বলছে না? স্যার আমরা এই 100 পাইলাম কই? উপরের যে 90 আছে 90 এর সাথে 10 যোগ করে স্যার। হ্যাঁ, 10 করে বাড়বে। ওকে স্যার।
তাহলে 10 করে বাড়লে কত হবে? ট্রেন্ডটা হওয়া উচিত কত? 100, 110, 120, 130। এটা হচ্ছে ট্রেন্ড হবে। আচ্ছা, এখন যদি অ্যাডিটিভ মডেলে যান তাহলে এটার সাথে যোগ বিয়োগ করেন, তাহলে কোয়ার্টার 1-এ কেমন সিজনাল ভেরিয়েশন আসবে? ট্রেন্ডের থেকে কি হবে? 5। অ্যাডিটিভ মডেলে যদি আমরা যাই, ট্রেন্ডের সাথে কি হবে? 5 বাড়বে না কমবে? পজিটিভ না নেগেটিভ? প্লাস 5 যোগ হবে স্যার, আচ্ছা, সেকেন্ড কোয়ার্টারে আবার যোগ হবে স্যার। তাহলে 100 সাথে 5 যোগ করলে আপনি হবেন 105। সেকেন্ড কোয়ার্টারে ট্রেন্ড হচ্ছে 110, আর সিজনাল ভেরিয়েশন কত? 10। আরো 10 পজিটিভ। তাহলে পরেরটা আপনি যারা পারবেন, বুঝতে পারছেন? পরেরটা মাইনাস স্যার। পরেরটা তো বুঝতে পারছেন। আমার এটাকে বলে ট্রেন্ড। ট্রেন্ড তো বুঝেন, ট্রেন্ড মানে যেখানে সিজনের ইম্প্যাক্ট আমরা দেখাই না, জাস্ট স্ট্রেট 10 ইউনিট করে বাড়বে। এটার সাথে এটা হচ্ছে টি, আমরা বলছিলাম টি আর এস দেখবো, আর এস আমাদের বলছে এই দুইটা। অ্যাডিটিভ মডেলে বলছে একটা, এটা হচ্ছে অ্যাডিটিভ মডেলের কি হবে, আর এটা হচ্ছে মাল্টিটিভ মডেলে কি হবে। তাহলে অ্যাডিটিভ মডেল আমরা দেখতে পাচ্ছি যে 5 বাড়বে প্রথম কোয়ার্টারে ট্রেন্ডের থেকে, সিজনের ভেরিয়েশন। সেকেন্ড কোয়ার্টারে 10 বাড়বে, 5, 10 আমরা বাড়ালাম। পরের কোয়ার্টারে 10 কমে যাবে, লাস্ট কোয়ার্টারে গিয়ে 5 কমবে। ঠিক আছে? অ্যাডিটিভ মডেল ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আর মাল্টিপ্লিকেটিভ আমাদের কি বলছে? মাল্টিপ্লিকেটিভ মডেলে কত পার্সেন্ট? তখন আর এটা হচ্ছে অ্যাডিটিভ মডেলে আমাদের বলে অ্যাবসলিউট ফিগার, আর এটা বলে রিলেটিভ। রিলেটিভ আর অ্যাবসলিউট বোঝেন আপনারা? স্যার অ্যাডিটিভ ফরকাস্টে স্যার নিচের গুলো মাইনাস হলো কেন? এই যে এখানে আসেন, কোন কোয়ার্টারে কেমন হবে সিজনের? ও জি স্যার। প্রথম দুটো কোয়ার্টারে পজিটিভ হবে, ট্রেন্ডের থেকেও পজিটিভ হবে। আর সিজনের কারণে পরে লাস্ট দুটো কোয়ার্টারে কি হবে? আমাদের ইয়ারে নেগেটিভ। হয়তো ওই সিজনে হয়তো আমাদের ডাল সিজন যাবে বা খারাপ সিজন যাবে। প্রথম দুটো কোয়ার্টারের বছরে আমাদের ভালো সিজন যায়, ওয়েদারের কারণে হতে পারে এটা। আর পরের দুটা সিজন হচ্ছে আমাদের কি হয়? ট্রেন্ডের থেকে কম হয়। ক্লিয়ার? জি স্যার। আর যখন মাল্টিপ্লিকেটিভ মডেল যাবেন তখন কি হবে? এটা জাস্ট পার্সেন্টে নিয়ে আসবেন, অ্যাবসলিউট যোগ বিয়োগ না। স্যার আমরা বলেন। যদি ধরেন স্যার এডিটেটিভ মডেলের যে ভেরিয়েশন দেওয়া আছে ওগুলো ছাড়া, যেমন ট্যান ভ্যালু তো আমরা বের করতে পারলাম, বলা ছিল যে আমাদের 10 করে বাড়বে। আর এখানে তো আপনার ইউনিট সোল্ডও দেওয়া আছে। তা এখন কি স্যার এটা থেকে সরাসরি এখানে এডিটেটিভ ফোরকাস্ট যেটা সেটা বের করতে পারবো না? উপরে ভেরিয়েশনটা স্যার বাদ দিয়ে ধরলাম যে আমরা নাই ওটা, মানে হচ্ছে আমাদের এডিটেটিভ মডেলটা দেওয়াই নাই স্যার কোশ্চেনে। যদি আমরা শুধু মাল্টিপ্লিকেটিভ মডেলে গিয়ে এডিটেটিভ ফোরকাস্ট বের করতে চাই স্যার, করা যাবে স্যার? অ্যাকচুয়ালি না থাকলো তাই বলছেন? স্যার ভেরিয়েশনটা আমরা যে জানি না যে ভেরিয়েশনটা কত হবে এডিটেটিভ মডেলে। আচ্ছা, কি জানেন না? অ্যাকচুয়ালও দেয়া না তাই বলছেন? স্যার এখানে আমরা ট্রেন্ড জানি, আর আচ্ছা, অ্যাকচুয়ালি জানেন না? সোল জানি, ইউনিট সোল জানি, শুধু তাহলে হচ্ছে তো হ্যাঁ তাহলে স্যার তো এটাই বলতেছি স্যার, এটা কিভাবে করবো স্যার? কিভাবে করবেন এটা? স্যার এডিটেটিভ ফরকাস্ট যেটা আমরা এই যে 105 বের করলাম, এটা আমরা কিভাবে করবো স্যার? ভেরিয়েশনটা আমরা জানি না। এটা জানেন না? না স্যার। স্যার তাহলে কি এখানে নতুন এই দুটো জানেন? এই দুটো জানেন? এই দুটো জানেন? জি স্যার, ট্রেন্ড আর ইউনিট সোল জানি আমরা। তাহলে তো আপনি একটা কলাম এটা এমনিতে বের করে ফেলবেন। এটা তো আমরা বেরই করলাম, মাইনাস করে যান। অ্যাকচুয়াল আর ট্রেন্ড যদি আপনি জানেনই, তাহলে তো 65 থেকে মাইনাস করলে এই প্রথম কোয়ার্টার আপনি বুঝতে পারছেন 5 বেশি হবে, ভেরিয়েশন সেকেন্ড কোয়ার্টারে 10 বেশি হবে, এই কোয়ার্টারে 10 কম হবে, এই কোয়ার্টারে 5 কম হবে। এটা তো আপনি ডিফারেন্সটা বের করলেই পেয়ে যাবেন অ্যাক্টিভ মডেলের রেজাল্ট। আর আপনি মাল্টিপ্লিকেটিভে আপনি কি করবেন? এটা দিয়ে এটাকে ডিভাইড করবেন, তাহলে পেয়ে যাবেন কত পার্সেন্ট এটা ইনক্রিজ ডিক্রিজ হবে। ক্লিয়ার না স্যার? কোনটা ক্লিয়ার না আমাকে বলেন? সবারই এক অবস্থা নাকি? না আপনি ক্লিয়ার না শুধু? না স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। হ্যাঁ, কোনটা বুঝেন না আপনি বলেন? মনে করেন আপনি বলতেছেন এটা নাই, জি স্যার। এটা নাই তাই তো? না থাকলে বের করে নিব আমরা স্যার। এটা নাই তাই বলছেন আপনি? এটা নাই, কিন্তু এই দুটো তো আছে কোশ্চেনে, তাই না? জি এটা তো আপনার কোশ্চেন ছিল, এই দুটো দেওয়া আছে কিন্তু এটা নাই, এই তো? স্যার আমার কোশ্চেন ছিল আমরা কি তাহলে ভেরিয়েশনটা নিচে দেখাই দিব স্যার, তারপরে এডিটেটিভ ফরকাস্ট বের করব, এটাই বলছেন। ও আচ্ছা, দেখাবেন কিনা আবার, তাই তো? জি হ্যাঁ, দেখাইতে পারেন। একটা কলামে অবস্থা না দেখাই সরাসরি ইয়েও করতে পারেন। এখানে ইনার কলামে আপনি ক্যালকুলেশনটা দেখাই দিতে পারেন।
65 মাইনাস 60, তাহলে 5 এখানে আমরা অ্যাডিটিভ মডেলে প্লাস হবে। পরের কোয়ার্টারে গিয়ে 10 বাড়বে, পরের কোয়ার্টারে গিয়ে সিজনাল ভেরিয়েশন মাইনাস হবে 10, লাস্ট কোয়ার্টারে গিয়ে মাইনাস 5 হবে। আপনি একটা কলাম করলেন, অথবা না করলে যদি না চাই তখন আপনি এখানে ইয়ে করবেন, একটা কলাম ওয়ার্কিংস এ করে নেবেন অথবা পাশে করে নেবেন, অথবা আপনি ইনার কলামে দেখাই দিবেন। এটা তো কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় না। বিষয় কি, আর মাল্টিপ্লিকেটিভ মডেল আপনি জাস্ট এই যে 100 যেহেতু ট্রেন্ড হবে, তাহলে তার সাথে কি করবেন, এই পার্সেন্টটা বাড়াই দেন। 100 কে 8.33% দিয়ে বাড়ালে 108 হয়। এরা ইয়েটা অ্যাভয়েড করে গেছে। 110 তার সাথে আবার 14 যোগ করেন না, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, গুণই হবে, বুঝতে পারছেন? 110 গুণ কত পার্সেন্ট? 110 হচ্ছে ট্রেন্ড, কত পার্সেন্ট বাড়বে? 114%। তাহলে আমি যদি একবারে 1.1429 দিয়ে মাল্টিপ্লাই করি, বের হয়ে যাবে না একবারে? হবে না? তাহলে যদি আমরা রাউন্ড করি 126, আবার যেখানে 120, থার্ড কোয়ার্টারে আমরা বুঝতে পারছি যে আমাদের ট্রেন্ড যা সিজনাল ভেরিয়েশনের কারণে -12.50 আমাদের কম হবে। তার মানে 100 থেকে যদি 12.5 বাদ দেন তাহলে হবে 0.875, 87.5%, যেটা আমরা এখানে বলছিলাম 87.5% যা, সেটাকে আমরা 0.875 বলতে পারি। তাহলে আমাদের আসে 105। আবার লাস্ট ইয়েতে দেখেন, লাস্ট কোয়ার্টারে 130 হচ্ছে ট্রেন্ড অনুসারে হওয়ার কথা, সিজনাল ভেরিয়েশন অ্যাডজাস্ট করব আমরা -5.56। তার মানে 100 এর ভিতরে যদি এটা কমায় যায় তাহলে 94.44 দিয়ে মাল্টিপ্লাই করবেন। এটাকে যদি 100 দিয়ে গুণ করেন, সরি 100 দিয়ে ভাগ করেন, তাহলে পেয়ে যাবেন এই ফিগারটা 122.77 মানে 123। ক্লিয়ার? এটা পারবেন না? পারা যাবে? এখন যে কোনো কোশ্চেন করতে পারেন এই অঙ্কটা নিয়ে। তার মানে আমরা এই অঙ্কটাতে দুইটা দেখলাম, অ্যাডিটিভ মডেলে কিভাবে ফরকাস্ট করা যায়, আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেলে কিভাবে ফরকাস্ট করা যায়। এটাতে বেশ সহজভাবে উপস্থাপন করছে, এখানে যতটা ক্লিয়ার। আমি কি পরেরটা যাবো নাকি কোশ্চেন আছে এখানে? আর কোশ্চেন আছে? মাল্টিপ্লিকেটিভটা একটু আবার দেখেন। এটা এই কলামটা বুঝছেন, ট্রেন্ডের কলামটা বুঝছেন তো? জি জি, তো মাল্টিপ্লিকেটিভটা 108, 126, 105, 123। এই যে বি তে দেখেন মাল্টিপ্লিকেটিভ মডেল, এই ভেরিয়েশনটা নেবেন, পার্সেন্টেজের ভেরিয়েশন, কত পার্সেন্ট বাড়ছে বা কমছে। এখন বলেন প্রথম কোয়ার্টারে ট্রেন্ডের থেকে কত পার্সেন্ট বেশি হবে? 8%। 8.33%, তাই তো? তাহলে আপনি 100 এর সাথে 8.33% যোগ করে দেন। আগে 100 এর 8.33% বের করবেন, তারপর এটা যোগ করে দেবেন। এটা আমরা চাইলে একবার যদি আমরা 108.33% অথবা 1.0833 যে কোনো একটা করি, সরাসরি রেজাল্ট পেয়ে যাই ক্যালকুলেটরে, তাই না? এই যে 100 যদি ভেঙে ভেঙে করেন তাহলে 100 কে আমরা কি করলাম 8.33%। ক্যালকুলেটরে দেখেন স্যার, হ্যাঁ ক্যালকুলেটরে দেখেন, একটু ক্যালকুলেটরে দেখেন স্যার। দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরটা? ক্যালকুলেটর দেখা যায় না? জি স্যার, দেখা যায় স্যার। এই যে ডান কোনায়। আচ্ছা দেখেন ক্যালকুলেটর কিভাবে দেখবেন। ট্রেন্ড কত আছে? ট্রেন্ড এই কলামটা বুঝছেন তো? ট্রেন্ড কলামটা বুঝছেন কেন আগে? যে ক্যালকুলেটর দেখাতে বললেন, ট্রেন্ড কলামটা বুঝছেন তো কিভাবে আসছে চারটা ফিগার? জি স্যার। ওকে, এখন প্রথম কোয়ার্টারে ট্রেন্ডের থেকে সিজনাল ভেরিয়েশন কতটুকু বেশি হবে? 8.33%। তাহলে 100 কে আপনি কি করবেন, যদি ভেঙে ভেঙে করতে চান সময় বেশি লাগবে। 8.3 ভাবে করা যায়, আমি দেখাচ্ছি। 8.33%। তাহলে 100 এর 8.33% কত আসে? 0.08। নাকি আমি ভুল করছি?
এরকম তো আসার কথা না। 108.33%, 8.33 দিয়ে গুণ আর 100 দিয়ে ভাগ, এটা বাড়বে। অরিজিনাল ছিল হচ্ছে 100 আর বাড়লো 8.33, মোট হবে 108.33। এটা দশমিকের পরে যা আছে এটা অ্যাভয়েড করে গেছে, রাউন্ড করে নিছে। কিন্তু আরেকভাবে করতে পারেন, 100 হচ্ছে আমাদের ট্রেন্ডে আছে, এটা 108.33 আছে, এটাকে আমরা কি করতে পারি, হান্ড্রেড মাল্টিপ্লাইড বাই, এখানে 100 সাথে যেটা বেজ আছে এই ইনক্রিজটা করে নেবেন, 108.33, এটা দিয়ে সরাসরি করতে পারেন। তাহলে এটা আসবে, এটাকে ভাগ দিবেন 100 দিয়ে। পরেরটা দেখাই, পরেরটা ভালো বুঝবেন। এখানে দেখেন ট্রেন্ড আছে হচ্ছে 110, ট্রেন্ড 110, সিজনাল ভেরিয়েশন আছে হচ্ছে 14.29% বাড়বে। তাহলে এটা আপনি দুইভাবে করতে পারেন, আগে 14.29% বের করে নিতে পারেন যতটুকু বাড়বে, করে এই ট্রেন্ডের সাথে যোগ করতে পারেন যেহেতু প্লাস আছে, অথবা সরাসরি এটা 100 এর সাথে যোগ করেন, 100%, মানে 100 মানে বেজ হচ্ছে 100। তাহলে যদি গুণ করেন তাহলে একবারে 114.29 করতে পারেন, 114.29। এই তাহলে গুণ করলাম, পার্সেন্ট করতে হলে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে, এটা 125.719, এটাকে এরা রাউন্ড করে 126 করে নিয়েছে। বুঝতে পারছেন কিভাবে বের হয়েছে? জি স্যার, ধন্যবাদ। ওকে, তাহলে এইভাবে 130 কে আপনি যে এটা বের করে নিয়ে মাইনাস করতে পারেন, অথবা 100 থেকে এটা মাইনাস করতে পারেন। মানে মাইনাস থাকলে 100 থেকে মাইনাস করবেন, প্লাস থাকলে 100 এর সাথে প্লাস করবেন। যেমন 130 কি করতে পারবেন, 130% কত, 5.56% কমবে, তাহলে 5.56% আগে বের করে নিতে পারি। তাহলে কত কমবে, 130 এর 5.56 হচ্ছে 7.22। তাহলে এটা আমরা কি করবো, এখন এটা যেহেতু মাইনাস, সেহেতু 130 থেকে মাইনাস করে দেবো আমরা, তাহলে আমরা পেয়ে যাবো যে আসলে আমাদের ফরকাস্টটা 122.77, তো 122.77, এটাকে রাউন্ড করে নিলে 123 হয়। এইভাবে আমরা করতে পারি। এখন আমরা দেখতে পারি টেস্টের আন্ডারস্ট্যান্ডিং এগুলো এখন আমরা প্র্যাকটিস করতে পারি চাইলে। প্রথমটা আপনারা নিজেরাই পারবেন, বলেন তো আপনারা ক্যালকুলেশন করে আনসারটা বলে দেন দেখি, অনেকেই পারবেন। হ্যালো মেথড পারবেন না? আনসার কোনটা হবে বলেন? স্যার কোনটার অ্যান্সার? এই যে টেস্টের আন্ডারস্ট্যান্ডিং, এমনি আপনারা নিজেরাই মুখে মুখে বলবেন এটা। The following story is taken from the production cost of Budget is limited. Identify the budget cost allowance for an activity level of 4,000 units. এই যে এই প্রোডাকশন কস্ট, এটা কি ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট না মিক্সড কস্ট? বলতে পারবেন কেউ? স্যার মিক্সড কস্ট স্যার। মিক্সড কস্ট কেন? স্যার এর ভিতরে মিক্সড ভেরিয়েবল দুটো আছে স্যার। কিভাবে বুঝলেন? এখানে তো অন্য কিছু মেনশন করা নাই স্যার, এই জন্য। এটা বোঝার একটা ওয়ে আমি শিখাইছিলাম প্রথম চ্যাপ্টারে, এটা ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত। কিন্তু যদি আপনাকে শুধু শিপিং দিয়ে বলে এটা কি কস্ট বলেন, ফিক্সড না ভেরিয়েবল, কিভাবে বুঝবেন বলেন তো? বা শুধু স্যালারি কস্ট দিল, দিয়ে বললো এটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট না মিক্সড কস্ট, বা শুধু ডেপ্রিসিয়েশন দিয়ে দিল, এটা বোঝার উপায় আমরা সেগ্রিগেশন করা স্যার। সেগ্রিগেশন তো করবেন মিক্সড হলে না, মিক্সড বুঝবেন কিভাবে আগে, এটা আমার কথা। কিভাবে বুঝবো আমরা বলছিলাম, 11,100 হচ্ছে কস্ট, প্রোডাকশন কস্ট, কত ইউনিটের জন্য? 2000 ইউনিটের জন্য স্যার। তাহলে প্রতি ইউনিটে কত করে? 5.5 5.5। পরে যান, কত ইউনিট আছে? 4000। তাহলে যদি প্রতি ইউনিটে 5.5 করে হয়, তাহলে 3000 ইউনিট তৈরি করতে কত লাগার কথা? 16,000 তাই আছে না স্যার। তাহলে বুঝতে হবে এটা ভেরিয়েবল কস্ট না মিক্সড কস্ট। প্রথম আবার আমি ক্লিয়ার করি একটু, ফিক্সড ভেরিয়েবল ক্লিয়ারলি বোঝার জন্য আমি এটা বলছি। এটা হয়তো বা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, আবার কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে কস্ট কি আগের অবস্থায় আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে স্যার। স্যার চেঞ্জ হয়েছে। ফিক্সড না এটা নিশ্চিত আমরা, তাই তো? জি স্যার।
যেহেতু লেভেলের সাথে সাথে কস্ট চেঞ্জ হচ্ছে সেহেতু ফিক্স না, কিন্তু আমরা জানি যে লেভেল বাড়লে যদি কস্ট বাড়ে সেটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলি। তো ভেরিয়েবলের শর্ত হচ্ছে যে ইউনিট চেঞ্জ হতে পারবে না, টোটালটা চেঞ্জ হতে পারবে কিন্তু পার ইউনিট কস্ট চেঞ্জ হতে পারবে না। ট্রু ভেরিয়েবল যদি হতে হয় তাহলে 11,100 যদি আমাদের কস্ট হয়, এটা আমি প্রোডাকশন কস্ট আমরা সহজেই বুঝি যে এটা মিক্সড অবশ্যই, কিন্তু যদি একটা পার্টিকুলার কস্ট বলতো যেমন শুধু স্যালারি অথবা শুধু ইউটিলিটি, তখন কিন্তু একটা বিপদ হয়ে যায় যে আসলে লেবার শুধু, লেবারটা কি ফিক্স না ভেরিয়েবল বুঝতে হলে দেখবেন আপনি এইভাবে, অথবা মিক্সড কিনা। পুরো কস্টটাকে করবেন কি পুরো ইউনিট দিয়ে ভাগ করবেন, তাহলে কত 5.55। এটা যদি ট্রু ভেরিয়েবল হতো তাহলে এখানেও সেম রেজাল্ট আসতো। যেমন এখানে কস্ট কত 12,900 ভাগ 3,000 ইউনিট, 5.5 আসে না, তার মানে বুঝবো এটা ভেরিয়েবল কস্ট না, তার মানে এটা মিক্সড, তার মানে টোটালটাও চেঞ্জ হয়ে গেছে, পার ইউনিটও 5.55 একবার দেখাচ্ছে 4.3, তখন আমরা বুঝতে পারবো এটা মিক্সড কস্ট। বুঝা গেছে আমার কথা? কি কোনো কাজে লাগবে না লাগবে না? স্যার ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এইভাবে আমরা ক্লিয়ার হতে পারি যে আসলে কোন একটা পার্টিকুলার কস্ট কি ফিক্সড ভেরিয়েবল না মিক্সড। এখন মিক্সড হলে তো আমরা হাইলো মেথড দিয়ে আলাদা করে ফেলতে পারবো না? কস্টের ডিফারেন্স কত বলেন? কস্টের ডিফারেন্স কত? 12,900 হচ্ছে হাইয়েস্ট কস্ট আর 11,100 হচ্ছে লোয়েস্ট কস্ট। তাহলে কস্টের ডিফারেন্স 1,800। কস্টের ডিফারেন্স যদি 1,800 হয় তাহলে আমাদের ইউনিট হচ্ছে 3,000 আর 2,000। 3,000 থেকে 2,000 মাইনাস করলে 1,000। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 1.8। তো ভেরিয়েবল কস্ট যদি 1.8 হয় তাহলে আমরা যে কোনো একটা লেভেলে করতে পারি 2,000 বা 3,000 যে কোনো একটা লেভেল দিয়ে। 2,000 ইউনিটের জন্য টোটাল ভেরিয়েবল কস্ট কত? 2,000 ইউনিটের টোটাল ভেরিয়েবল কস্ট 3600, কিন্তু মোট কস্ট কত আছে এখানে? 11,100। তাহলে বাকিটা ফিক্সড কস্ট। 11,100 হচ্ছে মোট কস্ট, তার ভিতরে ভেরিয়েবল মাত্র 3600, তাহলে ফিক্সড কত? 7,000। এইভাবে আমরা করে নিতে পারি, আপনাদের সমাধান দেওয়া আছে দেখেন। তাহলে যখন আমাদের দুইটা লেভেল থাকবে বা অনেকগুলো লেভেল থাকবে, আমাদের যখন মিক্সড কস্ট থাকবে তখন আমরা কি করবো, হাই কস্ট থেকে লো কস্ট বাদ দেবো, হাই ইউনিট থেকে লো ইউনিটটা বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর ফিক্সড কস্ট বের করতে চাইলে আমরা এই টোটাল কস্ট সেটা হাই লেভেল নিতে পারেন, লো লেভেল নিতে পারেন। হাই লেভেল যদি আমরা নিই তাহলে 12,900 আর 3,000 ইউনিটের জন্য খরচ হবে 3,000 গুণ 1.8 করে 5400। 12,900 থেকে 5400 বাদ দিলে ফিক্সড কস্ট পাবো, মিক্সডের ভিতরে ভেরিয়েবলটা বাদ দিলে বাকিটা ফিক্সড। লো লেভেল করলেও সেম রেজাল্ট আসবে যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে, আর যদি লিনিয়ার রিলেশনশিপ না থাকে তাহলে এই পয়েন্ট এই মেথড আমাদের ভুল রেজাল্ট দেবে, এই রেজাল্টই দিতে পারবে না। বোঝা গেছে? টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 1 ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2টা দেখেন। এইবার আপনারা বুঝতে পারবেন ওই যে কনসেপ্ট আমি বললাম। এখন তো এবার কনক্লুশন করে বলতে পারেন না 2-3 মিনিটে। The following data have been extracted from the budget working papers of BL Limited. Production দেওয়া আছে 1,000, 2,000. Material দেওয়া আছে, লেবার দেওয়া আছে, production overhead department 1, department 2. Identify the total fixed cost and variable cost per unit. পারা যাবে এটা? এখানেও কিন্তু ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কাকে বলে বুঝলে আপনি পেয়ে যাবেন আনসার। পারবেন নাকি আমি করে দেবো? আমি একটু আগে যে ডেফিনিশন দিলাম সেটা অ্যাপ্লাই করেন, দেখেন হয়ে যাবে। ম্যাটেরিয়াল 1,000 এর জন্য যা, 2,000 এর জন্য কি পার ইউনিট সেম। সেম না? জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার সেম। তাহলে ম্যাটেরিয়ালকে আমরা কি বলবো? ট্রু ভেরিয়েবল কস্ট। লেবার আর এগুলো নিচের গুলো কি স্যার অপশন আছে? এ বি সি ডি। নিচের এবিসিডি আনসারের অপশন। হ্যাঁ, কোন আনসারটা হবে? এই নাম্বার আনসার হবে স্যার।
এ নম্বর ও না স্যার, আমি ক্যালকুলেশন করি স্যার। স্যার ডি নাম্বার হবে স্যার। ডি। জি স্যার, ডি হবে। তাহলে আমরা কিভাবে করলাম? আমরা তাহলে বুঝতে পারলাম ম্যাটেরিয়াল আর লেবার টু ভেরিয়েবল, কারণ ইউনিট চেঞ্জ হয়ে গেছে, লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হয়েছে, কিন্তু এই দুইটা কস্ট পার ইউনিট চেঞ্জ হয়ে নাই। আর প্রোডাকশন ওভারহেড আর হচ্ছে ডিপার্টমেন্ট 1 আর ডিপার্টমেন্ট দুইটা ডিপার্টমেন্টের প্রোডাকশন ওভারহেড এটা ভেরিয়েবল না, এটা নিশ্চিত, তাই না? জি স্যার। কারণ হচ্ছে পার ইউনিট কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ভেরিয়েবল না নিশ্চিত, কিন্তু ফিক্সড না নিশ্চিত না। কিভাবে টেস্ট করব? 1000 গুণ হচ্ছে 6 প্রথম ডিপার্টমেন্টের 6000, আর দ্বিতীয় ডিপার্টমেন্ট হচ্ছে 2000, সরি প্রথম ডিপার্টমেন্টে 2000 ইউনিটের জন্য এই কস্টটা হবে হচ্ছে, টোটাল কস্ট হবে 4.24, কত হলো 8400। তার মানে ডিপার্টমেন্ট 1 এ এই প্রোডাকশন ওভারহেডটা 6000 আর 1000 ইউনিটের জন্য, আর 2000 ইউনিটের জন্য এটা হচ্ছে 8400। যদি ফিক্সড কস্ট হইতো তাহলে তো অবশ্যই দুই জায়গায় সেম হইতো, যেহেতু ভেরিয়েবল না ফিক্সড না, তাহলে মিক্সড। তাহলে কত কত পেলাম? এখানে পেলাম 8400 আর এখানে পেলাম 6000। তাহলে আমরা যদি কস্ট ডিফারেন্সটা করি তাহলে 6000 8400 থেকে 6000 যদি মাইনাস করি পাই 2400। ইউনিট ডিফারেন্স কত? 1000। তাহলে প্রতি ইউনিটে ভেরিয়েবল কস্ট কত? 2.4। এটা বুঝলেন সবাই ক্যালকুলেশনটুকু? না বুঝলে আবার বলি, টোটালটা বের করে নেবেন। 6 গুণ 1000 6000, 4.2 গুণ 2000 8400। এবার হাই কস্ট থেকে আগেরটার মতো জাস্ট করে ফেলেন, হাই কস্ট থেকে লো কস্ট মাইনাস করেন, হাই ইউনিট থেকে লো ইউনিট, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা লেভেল অ্যাপ্লাই করে দিন, মনে করেন লো লেভেলে করব, তাহলে 1000 ইউনিট, তাহলে এখানে ভেরিয়েবল হওয়া উচিত কত? 2400। মোট কস্ট হচ্ছে 6000, 6 গুণ 1, তাহলে 6000 থেকে যদি আমরা 2400 বাদ দিয়ে দিই তাহলে পেয়ে গেলাম 3600 ফিক্সড। ক্লিয়ার? শুধু প্রোডাকশন ডিপার্টমেন্টে ওভার ডিপার্টমেন্ট 1 এই ফিক্সড 3600 পেয়ে গেলাম। না বুঝলে প্রোডাকশন ডিপার্টমেন্ট 2 দেখেন, একই রকম সেম। ডিপার্টমেন্ট 2 দেখেন 4 করে 1000, তাহলে 4000 টাকা, 2 করে কত? স্যার আমরা দুইটা একসাথেই করে না স্যার, একটা হচ্ছে 10,000 আর আরেকটা হচ্ছে 8,200 আর হচ্ছে 2,000। ও দুইটাকে একসাথে বইয়ের মতো করছেন, তাই তো? বইয়ের মতো একসাথে করে নিয়েছেন দুইটা, সেটাও করতে পারেন, কিন্তু পরেরটা দেখেন, পরেরটা কিন্তু ফিক্সড কস্টের মতো, পুরোটা দেখেন, পুরোটা পরের ডিপার্টমেন্টে এই লেভেলেও 4000, ওই লেভেলেও কত? 4000, তাই না? এটা ফিক্সড স্যার। কি করছেন? পুরোটা একসাথে করছেন না বইয়ের মতো? বই তো কি করছে দেখেন, একদম পুরোটা করছে, তাহলে ইন্ডিভিজুয়াল কস্ট আপনি চিনবেন না তখন, একেবারে পুরো 4টা কস্ট যোগ করে দিয়েছে, দিয়ে পুরো ডিপার্টমেন্টের কি বলে পুরো মানে পুরো লেভেলের জন্য হাই লেভেল লো লেভেল করে নিয়েছে। এটাও ঠিক আছে, এটা আরো সহজ হয়, কিন্তু আপনি কোন কস্টটা কেমন এটা বুঝবেন না, ইন্ডিভিজুয়ালটা বুঝবেন না, পুরোটা বুঝবেন। তাহলে পুরো পার ইউনিট করে নিছে, নিয়ে 2000 এর জন্য 27400, 1000 এর জন্য 17500। পরীক্ষা দেন এই মেথডটা বেস্ট, আমারটা থেকে এটাই ভালো, কিন্তু যদি কোনটা কেমন কস্ট বলে তাহলে বিপদ। এটা 4 কথা না? তাহলে কস্ট থেকে কস্ট মাইনাস করবেন, ইউনিট থেকে ইউনিট মাইনাস করবেন, প্রতি ইউনিটের আপনি ভেরিয়েবল কস্ট পুরো কোম্পানি পেয়ে যাবেন একবারে। আর আপনারা জানেন হাই লেভেল বা লো লেভেল যে কোনো একটা নেবেন, নিয়ে ওই ভেরিয়েবল কস্ট দিয়ে ইউনিটকে গুণ করে দিবেন, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে দেবেন, ফিক্সড কস্ট পেয়ে যাবেন। সো এই ছিল, আমরা 2টা অঙ্ক দেখলাম, আর 3টা ছোট ছোট অঙ্ক আছে, আপনারা বাসায় দেখবেন। একটা হচ্ছে
এই যে 3 নম্বর ম্যাথ, এটাও ছোট্ট একটা অঙ্ক, ভ্যালুগুলো বসাই দিলে পেয়ে যাবেন। 4 নম্বর ম্যাথটাও ছোট। 5 নম্বর ম্যাথটা অনেক কিছু আছে, পুরো স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন, আপনার মুভিং এভারেজ, মাল্টিপ্লিকেটিভ, অ্যাডিটিভ সব কিছু আছে এখানে। সো এটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখে চ্যাপ্টারটা আমরা শেষ করে দেব। ঠিক আছে, আজকে তাহলে ক্লোজ করে দিলাম। ভালো থাকেন সবাই। হ্যাঁ, স্যার আপনার ক্লাসে আমাদেরকে চলে গেল হ্যাঁ? স্যার। বুঝলাম না। মুভিং এভারেজ দেখাবেন স্যার, আজকে তো স্যার জোড় সংখ্যার মুভিং এভারেজ দেখাইছেন। এই যে শুনতে পেলাম না, আবার বলেন। স্যার আমরা এভারেজ 2 দিয়ে ভাগ করছি না স্যার, মুভিং এভারেজে সিজনাল ভেরিয়েশন বের করার সময়। হ্যাঁ, এরকম স্যার 3 দিয়ে বিজোড় সংখ্যা হয় না স্যার, একটা বলছি এরকম একটা আমাদের দেখাই দিন স্যার। আপনাদের বইতে 4টা দেয়া আছে। বিজোড় সংখ্যার মানে আমাদের থাকবে না স্যার? দেখি আছে কিনা বা হয় কিনা, থিওরিটিক্যালি আগে দেখতে হবে। আগে থিওরিটিক্যালি দেখতে হবে। হ্যাঁ, থিওরিটিক্যালি এটা হয় কিনা, তারপরে প্র্যাকটিক্যাল। হ্যাঁ স্যার আমার একটা অন্য ইস্যুতে কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের ওই যে নিউ সিলেবাসের ওই স্টাডি ম্যাটেরিয়াল মনে হয় এখনো তৈরি হয় নাই। কোন কোর্সের কথা বলছেন বলেন? স্যার নতুন সিলেবাসের জন্য আমার, যেমন স্যার আমি মাঝে 5-6 বছর লেখাপড়ার মধ্যে ছিলাম না, আমার এখন ডি নোভো করতে হবে। তো ডি আচ্ছা। নোভো করলে কি আমি নতুন সিলেবাসে চলে যাব অটোমেটিক স্যার? সবাইকে মনে হয় নতুনে নিয়ে যাবে আস্তে আস্তে, কারণ কি 2টা সিলেবাস একসাথে রান করা খুব টাফ। আর আমার বই কস্ট অ্যাকাউন্টিং আমরা জমা দিয়ে দিয়েছি, তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শেষের দিকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং জমা হয়ে গেছে। আমার স্যার যদি ইয়ে থাকে, আমার অ্যাডমিশন নেওয়া আছে ম্যানেজমেন্ট লেভেলে, আমার 1100 কমপ্লিট হয়েছে, এখন ডি নোভো করতে হবে। ডি নোভো করলে আমি 15 সিলেবাসে থাকবো না স্যার? এটা আমি ঠিক বলতে পারবো না, মনে হয় সবাইকে নতুন সিলেবাসে নিয়ে যেতে যাচ্ছে, শুধুমাত্র যারা পুরাতন সিলেবাসে যেগুলো কোর্স মানে ক্লাস করে ফেলছে সেগুলোর পরীক্ষা কন্টিনিউ করতে পারবে মনে হয়। জি বলেন। আমার তো স্যার এই যে 2টা কোর্সের প্রস্তুতি মোটামুটি নিয়ে ফেলছিলাম। এইটা পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা মনে চলবে, পরীক্ষা চলবে। আর বাকিটা মনে করেন আপনার P1 P2 হলে বেনিফিট আছে নতুন সিলেবাসে, যেমন আপনার ওই যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং দেওয়া লাগবে না, এরকম কিছু বেনিফিট পাবেন, বেশ কিছু বেনিফিট পাবেন। কোর্স হয়তো কম লাগবে, কম দেওয়া লাগবে কোর্স। হ্যাঁ, কিন্তু আমি ডি নোভো করলে কি অটোমেটিক হয়ে যাবে নাকি? হওয়ার কথা, হ্যাঁ অটোমেটিক হওয়ার কথা, নতুন সিলেবাসে নিয়ে যাবে সম্ভবত। তো নিয়ে গেলে তো আর নতুন এই সিলেবাসে আর পরীক্ষা দিতে পারবো না। যেগুলো অলরেডি করে ফেলছেন সেগুলো দিতে পারবেন পরীক্ষা, কিন্তু যেগুলো করেন না সেগুলো দিতে পারবেন না, সামনের কোর্সগুলো পারবেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থাকেন। ওকে।